প্রথম আলোর বিশেষ আয়োজন ক্রাউন সিমেন্টের সৌজন্যে অভিজ্ঞতার আলোয় আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আমার ক্লাসরুমের শিক্ষক, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এখন আমি বলবো আমাদের সবার শিক্ষক অধ্যাপক শামীমুজ্জামান বসুনিয়া স্যারের কাছে এসেছি। তিনি আমি বলবো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এবং এই বিষয়ে একেবারে গুরু, সব প্রকৌশলীর প্রকৌশলী এবং শিক্ষকদের শিক্ষক। স্যার খুবই মজার মানুষ। স্যারের সঙ্গে কথা বলবো যখন, তখন আপনারা বুঝবেন যে আমরা শুধু একজন জ্ঞানী ব্যক্তি বা একজন প্রফেশনালি খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছে এসেছি তা না, একজন খুব ভালো মানুষ এবং খুব একজন আড্ডা প্রিয় মানুষের কাছে এসেছি। স্যার, আপনাকে এই ক্রাউন সিমেন্ট অভিজ্ঞতার আলো প্রথম আলোর এই অনুষ্ঠানে স্বাগত জানাই। ধন্যবাদ আপনাকে। আপনাকে বলার আপনার দরকারই নেই স্যার, আপনি আমাকে তুমি বলেন। আচ্ছা, আমি একদমই আপনার সরাসরি আমার ক্লাসরুম, একদম ক্লাসরুম। আমি তো 83 সালে ইন্টারমিডিয়েট, তারপরে আমি বুয়েটে ভর্তি হলাম 83-84 ব্যাচ বলি ক্লাস শুরু হলো। 89 এর দিকে পাস করলাম। 89 ব্যাচ আমরা পাস করলাম। সুকুমার মোদক ফার্স্ট ছিল। সুকুমার মোদক আমার মনে আছে। হ্যাঁ, তো স্যার আপনি যেটা আমার মনে আছে যে আমি তো বুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে গেলাম ক্লাসে, তখন আপনার ক্লাস এলো। আপনি প্রথম দিন এসেই বললেন যে তোমাদের মধ্যে কে কে রংপুরের। তা আমরা 5-6 জন ছিলাম, দাঁড়ালাম। সবাইকে বললেন এই সবাই দেখে রাখো, এই 5টা ছেলে হচ্ছে ভালো ছেলে। এরপরে তিনি বললেন যে তোমাদের মধ্যে কে কে বরিশালের আছে এটাও দেখে রাখো। তখন আপনার বলা হচ্ছে যে রংপুরের ছেলেরা হচ্ছে ভালো আর বরিশালের মেয়েরা হলো ভালো। এর কারণটাও আপনি বলে দিলেন, কারণ আপনার বিয়ে হয়েছে। আমি বলি নাই, কিন্তু তুমি কেমন করে বাইর করছো এটা পরবর্তীকালে। আমি তোমার লেখা পড়ছি। হ্যাঁ, সেটা হচ্ছে যে বরিশালের মেয়ে হচ্ছে ভালো, কারণ আপনার বিয়ে হয়েছে বিয়ে করছে বরিশালে। তো স্যার আমি তো রংপুরের, যেহেতু রংপুরে আপনাদের বাড়িটা পাটগ্রামে, পাটগ্রাম থানায় পড়েছে বাড়িটা। আসলে বাউরা স্টেশনে নামতে হয়। পাটগ্রাম থেকে 8 কিলোমিটার আগে একটা স্টেশন আছে বাউরা, বড়খাতার পরে বাউরা। সেখান থেকে পশ্চিম দিকে যেতে হয়। ওই ম্যাপটা দেখালে বুঝতে হয় একদম বর্ডারের কাছে। মানে আমাদের বাড়ি যেখানে, একদম নিজস্ব পৈতৃক বাড়ি, দাদার সেই বাড়ির থেকে বর্ডারটা আমার বলা হয় যে 2 ফারলং, মানে কোয়ার্টার অফ এ কিলোমিটারও হবে না, তার থেকে কম হবে। তো এখন ওই রকমই আছে, কোনো রকম প্রবলেম নাই আমাদের ওখানে। আমাদের আত্মীয় স্বজন সবাই আছে ওখানে। আপনার বাবা উনি তো খুবই মানে উনি ম্যাজিস্ট্রেট ছিলেন, এসডিও হয়েছিলেন, সরকারি আরো উচ্চ পদে ছিলেন। পরে রাজশাহীতে উনি চেয়েছিলেন, পরে রাজশাহীতে মারা গেছেন। রাজশাহীতে ওনার কবর। আপনার জন্ম স্যার হলো কোথায়? আমার জন্মস্থান নীলফামারীতে। ও, আমার জন্মস্থান নীলফামারীতে। আমি কিন্তু আমার সার্টিফিকেটে লেখা নাই, আমরা রংপুরে বলতাম। আমিও রংপুর বলি, কারণ হচ্ছে যে সেই সময় রংপুর 17টা ডিস্ট্রিক্ট ছিল। হ্যাঁ, বাংলাদেশের 17টা ডিস্ট্রিক্ট ছিল। নীলফামারী, লালমনিরহাট এগুলি সবই রংপুরে সাব ডিভিশন ছিল। নীলফামারী, তারপর কুড়িগ্রাম, গাইবান্ধা, এগুলো সব। তা আমরা সেই জন্য রংপুর লিখতাম। এখন পরে আমি লালমনিরহাট করেছি। এখন আমরা লালমনিরহাটে পড়েছি, বাট আমার নানা বাড়ি আবার নীলফামারী, খুব বর্ডার। তিস্তা ব্যারেজের এপারেই আমার নানার বিরাট বাড়ি। সেটা আমার নানা পুলিশ অফিসার ছিলেন। তো ফলে এখানে আমরা খুব বেশি ইনফ্লুয়েন্স পাই নানা বাড়ির দিকে। বর্ডার যেহেতু বাড়ি। নীলফামারী জন্ম হলো, তারপরে প্রাইমারি স্কুল? না, নীলফামারী উনি সরকারি অফিসার ছিল, ছোট অফিসার তখন। নীলফামারীতে জন্ম হওয়ার পরে ওখান থেকে উনি চলে গেলেন জামালপুরে। আমার জামালপুরে, এখানে জামালপুর থেকে ময়মনসিংহ, এই করতে করতে বরিশাল গেলেন। ও, মানে আপনার জন্ম কোথায়? আমার জন্ম নীলফামারীতে। যখন আমার বড় বোনের জন্ম নীলফামারীতে, আমার জন্ম নীলফামারীতে। তারপরে আপনার স্কুল কোথায়? আমার স্কুল হচ্ছে ওই যে বললাম, আমার স্কুল হচ্ছে ময়মনসিংহে কিছু। তারপরে এখান থেকে এসে বরিশাল জেলা স্কুল। বরিশাল জেলা স্কুল হচ্ছে আসল সময়টা 7, 8, 9, 10 এটা পড়ার পরে এখানে বরিশাল জেলা স্কুল থেকে। আপনার জন্ম হয়েছে 1943 সালে? 43 সালে 13 নভেম্বর। আর সার্টিফিকেটে আছে 1944 সালের 31 জানুয়ারি। আড়াই মাস কমালো আছে। এটা হচ্ছে তৎকালীন যে সিস্টেমই ছিল, জন্ম নাকি সব জানুয়ারিতে হয়। তার জন্য দেখা যায় আমার বন্ধু বান্ধবরা যারা ইঞ্জিনিয়ার একসাথে, তার মধ্যে অর্ধেকের বেশি জানুয়ারিতে জন্ম। আমার তো 1 জানুয়ারি। ওই তো সব 1 জানুয়ারি থেকে অ্যাক্সিডেন্ট সেই সময় জন্ম আর কি। তো ফলে ওই ইয়াতে জন্ম, তারপর পড়াশোনা করি ময়মনসিংহে, তারপরে জামালপুরে পড়াশোনা করি একদম বাচ্চা, তারপরে ময়মনসিংহে, তারপরে ম্যাট্রিক। স্যার আপনার কোন স্কুল? জেলা স্কুল। 1959 সালে। 1959 সালে, অনেক দিন হয়েছে, এটা ইজ এ লং টাইম। তারপরে 61 সালে ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট করি। যখন আপনি ইন্টারমিডিয়েটে ঢাকা কলেজে পড়ছেন, তখন আপনার আব্বা কি আমার আব্বা তখন ছিলেন ইয়াতে, ঠাকুরগাঁওতে।
বরিশাল থেকে উনি ট্রান্সফার হয়ে যান ঠাকুরগাঁও, ঠাকুরগাঁওতে। ঠাকুরগাঁও থেকে দিনাজপুর, দিনাজপুর থেকে ইয়াতে যায়, তারপর রাজশাহীতে আসে। আচ্ছা, তাহলে তো ঢাকা কলেজে আপনাকে হোস্টেলে থাকতে হবে। হোস্টেলে থাকতাম, এরপরে থেকে হোস্টেলেই থাকতাম। তারপরে হোস্টেলে আপনি 61 ইঞ্জিনিয়ারিং সালে ভর্তি হলাম। ইন্টারমিডিয়েট পাস করে করে আমি বুয়েটে ভর্তি হলেন। ইপিউয়েটও না, ইঞ্জিনিয়ারিং কলেজ, তখন ইঞ্জিনিয়ারিং কলেজ এটা। তারপরে আমরা ফার্স্ট ইয়ার পড়া শেষ করতে করতেই তখন এটা ইউনিভার্সিটি হলো, বাংলাদেশ ইস্ট পাকিস্তান ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং। আমাদের সার্টিফিকেটে তাই আছে, কিন্তু আমাদের সিল মেরে দিছে আর কি, যেটা ইপিউয়েট, কিন্তু আসলে তো আমাদের ওটা আর বুয়েটের সিলভার আছে, এটা আমার সার্টিফিকেট থেকেই বোঝা যায়। তাই সেই আর কি, তারপরে তো মাস্টারি করতেছি আর কি। এটা আমার শখ ছিল। আমার বাবার খুব, এটা একটা খুব, আমার বাবার একটা কথা মাঝে মাঝে মনে পড়ে, বলেন। যে একবার ফোর্থ ইয়ারে গেছি, তখন ফোর্থ ইয়ারে উঠছি, যাওয়ার পর একদিন গেছি ঠাকুরাতে, তখন তাই আমি খুব সিগারেট খেতাম, অসম্ভব সিগারেট খেতাম। তো তারপরে বাবা বলতেছে, আমার এক চাচা আসছিল অল্প বয়সী, সেই 1964-এর ডিসেম্বর হবে এই সময়। তা ওই চাচারে কইলাম, চাচা অল্প বয়সী, চাচা সিগারেট খাইবেন নাকি? খুব রাগ হয়ে গেল, আসছেন গ্রাম থেকে। তাই তার বললাম যে আপনি খেলে, পরের দিন দেখি আমার বাবা আমার সন্ধ্যের সময় ডাকছে, দিয়ে আসো। সে বোধহয় জাজমেন্ট লিখতেছিল, একটা কিছুদিন কি করতেছিল আর কি, তুমি নাকি সিগারেট খাও ঠাকুরগাঁতে হচ্ছে। ঠাকুরগাঁতে। উনি কথা শেষ করার আমি তো বুঝে ফেলছি, আমি হ্যাঁ একদিন খাইছি, একদিন খাইছি। তোমার চাচা বললো, আমি একদিন খাইছি, তুমি আর সিগারেট আর কি বলবে। তারপর একটা বসে রয়েছি, কিছুক্ষণ পর বলে, তোমার পড়াশোনা কেমন হচ্ছে? আমি পড়াশোনা ভালোই হচ্ছে, খারাপ না, সবাই সাথে কম্পিটিশন দেখতেছি কে কিরকম যায়। তখন সে বলছে যে তুমি যদি পড়াশোনা করে তুমি যদি শিক্ষক হওয়ার মতো যদি তোমার রেজাল্ট হয়, আর তুমি যদি শিক্ষকতা করো, এই কথাটা কিন্তু তোমরা বইলো মানুষের, জি জি, সবাই বলেন কোনো, যে তুমি যদি শিক্ষক হওয়ার মতো রেজাল্ট হয় এবং তুমি যদি শিক্ষকতা গ্রহণ, আমি জানি না তুমি কি করবা, তাহলে তুমি ভালো শিক্ষক হবা। এটা ইংলিশে বলেছিলেন, আমি এটা রেফ্রিজার করেছি, ইফ ইউ ওয়ান্ট টু বি টিচার তাহলে ইউ উইল বি গুড টিচার। আমি বুঝলাম না, তাহলে বাংলায় বলছেন। তখনও আমি বুঝেছি, ঠিক মতো পর বেটা আর কি। আমি চিন্তা করতেছি ওই লাইনে, ভালো মতো পর, ভালো মতো পড়তে রাখুন। বলছে না, আমি তো কলকাতা ইউনিভার্সিটিতে পড়েছি, যে সমস্ত শিক্ষকদের সাহস একটু কম, গলার জোর কম, আস্তে আস্তে কথা, তার ভালো শিক্ষক হয় না। আমি আর পর্যন্ত আমি আর টিকা প্রয়োজন, আমি কিন্তু এক্সপ্লেইন করবো না। ইউ হ্যাভ কাম থ্রু, আমি জানি অনেক শিক্ষকের, আপনারা একদম সত্য কথা বলেছেন। আমি জানি না, আমি সেটা আমি যে ইয়া করতে জানি না, মানে এই কথাটা আমি বলি আজকাল, কারণ এটা বলেছে। আমি সেই কথাটা অনেককেই বলি, যে শিক্ষক করতে গেলে পরে সাহস দরকার এবং গলার স্বরটা জোরে দরকার। তার ভেতরে কি আছে না সেটা পরের কথা, কিন্তু এই দুইটা প্রথম দরকার। আর শিক্ষক আর ছাত্র, আমি এখনও ইউনিভার্সিটিতে পড়াই, এবার এটা প্রফেসর আসল এশিয়াপ্যাসিফিক ইউনিভার্সিটি জামিল সাহেব খুব শখ করে বানিয়েছিলেন আমাকে। আমি এক কন্ডিশনে জয়েন করবো, যে আমি স্যালারিড হব না, আমি স্যালারিড। ফলে শিক্ষক আর ছাত্র কেউ কোনো প্রতিদ্বন্দ্বী না। আমি বক্তৃতায় এটা বলি, প্রতিদ্বন্দ্বী দেখতেছি কি এটা কি শুরু হয়েছে, এটা এই জিনিসটা হওয়া উচিত না। আমরা তো এতদিন ইয়ে করেছি, ওরা তো আমি সমস্ত দেখি। হ্যাঁ, আমাদের সময় অনেকে দু একজন এই পার্টি করেছে, ওই পার্টি করেছে, পলিটিক্যাল একটা পার্টি, তাদেরকে আই নেভার স এনিবডি যে ওই পার্টি করে তার একবার একটা কিছুটা উন্নতি হোক ওইটার জন্য, এটা আমি দেখিনি। কিন্তু ইদানিকাল এটা আমার কাছে আমাদের সময় ছিল না স্যার, সেই তো বলতেছি, ইট হার্টস মি ভেরি মাচ, খুব আমার কষ্ট দেয় আর কি। আমরা যে এতদিন চাকরি করতেছি, এখন মাস্টারি করতে খুব পছন্দ করি আমি। আমি এখনো আর্কিটেকচার ডিপার্টমেন্টে ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকে বিগত 25 বছর যাবত পড়াই, এবং ওরা আমাকে ছাড়া পরে ইয়ে করবে না। ওদের যারা হেড আছে এখন, ডিন আছে ডক্টর সাইদ, সাংঘাতিক রকম। আমি আজকে সোমবারে আমার ক্লাস নাই, আমার সামনের সোমবারে ক্লাস আছে, এবং সকাল 10টা থেকে 12:30 ক্লাস, একদিনই পড়ে। আমি বারবার আসা যাবে, রাস্তাঘাটের অবস্থা তো ভালো না, পড়াতে পছন্দই করি খুব। 1965 সালে আপনার বুয়েটের আন্ডারগ্রেড করলাম, পরে আমি কিছুদিন একটা আমেরিকান কোম্পানিতে চাকরি করেছি। তারপরে আমি ইউনিভার্সিটি চলে আসি। ডক্টর হাসনাত ছিলেন তখন আমাদের ডক্টর হাসনাতের বাড়িও রংপুর। ডক্টর হাসনাত তখন কি ভাইস চ্যান্সেলর? না, তখন তো ভাইস চ্যান্সেলর, তখন হেড অফ দ্য ডিপার্টমেন্ট। আর তখনকার হেডরা তো খুব বাঘা হেড, যে হেড থাকে উনি হয়। উনিও 1946-এ ডক্টর ওয়াহিদুদ্দিন ছিলেন, আমরা যখন পাশ করি। ডক্টর ওয়াহিদুদ্দিন চলে গেলেন তখন গভর্নমেন্টের হয়ে, তো ডক্টর হাসনাত হেড হলেন। উনি বললেন না তুই চলে আসো, তারপরে আমি ইউনিভার্সিটি চলে আসলাম। তুই তো আগেও হইতে চাইছিলাম মাস্টার, তারপরে আপনি তো পিএইচডি করলেন বিলেত থেকে। এরপরে তো
স্বাধীনতার সমস্ত বিয়ে শাদী করলাম, এটাকে সিরিয়ালি বলি, বিয়ে শাদী তাড়াতাড়ি করে ফেললাম, 68-এ বিয়ে করে ফেললাম। বরিশালে বিয়ে হলো? বরিশাল না, বিয়ে হয়েছে এখানে শাহবাগ হোটেলে। ও না না, এখানে বিয়ে হয়েছে ইয়েতে পড়তেন, ইয়েতে অনার্স ইয়ে করার পরে। কোথায় পড়তেন? উনি ইডেনে পড়তেন, তো ইডেনে পড়ার পরে বিয়ে হয়ে গেল। এবং বিয়ে হওয়ার পরে 68-এ এলিফেন্ট রোডে একটা বাসা নিলাম, জামিল সাহেবের বাসার কাছাকাছি একটা। জামিল সাহেব তখন ফেরত আসছেন, জামিল রেজা চৌধুরী, তখন উনি পিএইচডি করে ফেরত আসছেন। উনি বিয়ে করছেন অনেক পরে, ওনার গাড়িতে, ওনার গাড়ি ছিল 5760 নাম্বার। আমার এখনও এগুলো আমার আবার সাংঘাতিক গাড়ির প্রতি একটা দুর্বলতা। তো ওনার ওইখানে থাকতাম। তারপরে এখান থেকে পরে গেলাম পিএইচডি করতে। এরপরে 72 তার ফাদার মারা গেল দেখে সেই বছর কমলাদেশ্বর নবীশ্বর পরে আমি যাইনি। পরে আমি গেলাম আবার স্ট্রাথক্লাইড ইউনিভার্সিটি থেকে বিলেতে পিএইচডি করে 79-এ ফেরত আসি। আমরা স্যার তখন থেকেই তো আমি দেখছি যে কংক্রিটের উপরেই স্ট্রাকচারের সাথে আমার সম্পর্ক। কারণ ওই আমেরিকার সেই কোম্পানিতে লুই বার্জার্সে থাকার সময় আমার এটার প্রতি একটা আগ্রহ বাড়ে। এবং তখন আমাকে এই সিভিল ইঞ্জিনিয়ারিং বিল্ডিংটা যেটা তুমি দেখতেছো, যেটা পড়ে আসছো, এই বিল্ডিংটা আমি 1967-এ ডিজাইন করি প্রথম। তখনই আমার আগ্রহ এটাতে বেড়ে যায়। এটা ব্রিক অ্যাগ্রিগেট কংক্রিট দিয়ে হয়েছে এবং প্লেন রড দিয়ে হয়েছে। 1967 সালে এটা হয়? 1967 সালে ডিজাইন করছেন আপনি? আমি স্ট্রাকচার ডিজাইন করেছি আমি। রবার্ট, তখন তো কম্পিউটার ছিল না কিছু না। কম্পিউটার তো এখনো তো আমরা কম্পিউটার কাজ করি, কিন্তু আমরা নিজে হাতে না করলে এটা হয় না। রবার্ট বুই বলে আর্কিটেক্ট ছিলেন, উনি করেছে। আর স্ট্রাকচার ডিজাইন আমি করেছি। তারপরে এটা কনস্ট্রাকশন শুরু হয়েছে বোধহয় 68-80-এর দিকে। এবং আমরা এটাকে এসএসসি সিভিল ডিপার্টমেন্ট আগের পুরোনো বিল্ডিং থেকে 1974-এ আমরা শিফট করি। তারপরে আমি চলে যাই বিদেশে। সেই বিল্ডিং এখনো আছে। বুয়েটের সিভিল বিল্ডিং তো আমি গৌরব বোধ করি। এবং এটা হাইট বেস সবকিছু, এটা একটা রিয়েল পাশ দিয়ে গেলে স্যার একপাশে এমই বিল্ডিংটা তো অত সুন্দর না, কিন্তু সিভিল বিল্ডিংটা তো খুব সুন্দর। সব দিক থেকে একটা রাজস্বিক ব্যাপার আছে। এইদিকে রশিদ ভবন, যখন হাঁটি তখন আমি নিজে যে কত ছোট, আকাশটা কত বড়, আর পাশে দুটো বড় বিল্ডিং এবং সিভিল বিল্ডিংটা কত বড়, এটা দেখে আপনার নিজের সম্পর্কে একটা ধারণা হয়। সিভিল ডিপার্টমেন্টের মাঝখানে সিঁড়িঘর লিফটটা, এই জায়গাটা হচ্ছে 50 ফিট, আর পূব দিকে আছে 225 ফিট, আর পশ্চিম দিকে আছে 250-25 ফিট করে করে বেয়ে আছে। বিরাট একটা সাংঘাতিক বিল্ডিং। কিন্তু আমার কাছে খুব কষ্ট লাগে, আমি তো প্রত্যেক শুক্রবারে যাই। ওই সামনে যে সিভিল ডিপার্টমেন্টের সামনে এই যে একটা ওয়ার্কশপ আছে, এই ওয়ার্কশপটার বয়স বোধ হয় 80 বছর কি 90 বছর। এইটাকে ভাঙতে পারলো না, আমরা পয়সা পেলাম না। ঢাকা ইউনিভার্সিটি অন্য ইউনিভার্সিটি অনেক টাকা পয়সা আনতে পারে, আমাদের ডিজি সাহেবরা আনতেও পারেনি কোনো টাকা পয়সা। কেন যদি আনতেও পারে না, কিন্তু তারা পার্টি পুটি দেখায়। কিন্তু এটা ভাঙা দরকার। ওই জায়গাটা যে ওয়ার্কশপ আছে না, লেদ মেশিন টেশিন আছে, এটা ভাঙতে পারে। কিন্তু এটা খোলা এটা দিয়ে অন্য একটা জায়গাতে এটা করা, ওই জায়গাটা একটু খোলা হলে অনেক ভালো হয়। এই জিনিসগুলো অনেক সময় হয় লাগে, আমি অনেক চিন্তা ভাবনা করি আর কি। যেমন একটা এক্সাম্পল, বুয়েটের যে মসজিদটা আছে, মসজিদ খুব বড় মসজিদটা, মসজিদটার 4-5 বার রূপান্তর হয়েছে। একবার এই হয়, এটা থেকে প্রত্যেকবার এই শেষেরটা ছাড়া সবগুলাই বন্ধেছে। একবার আগে একরকম ছিল, বলবে কলাম শিফট করতে সব করে দিচ্ছে মসজিদের প্রতি। আর মসজিদের ওইখানে তোমরা তো জানো না, এটা হাসিনা হোটেল বলে একটা হোটেল ছিল, সাংঘাতিক নাম করা। এর ভাত খাওয়া যাইতো 8 আনা 10 আনা দিয়ে ভাত খাওয়া যেত। ভাত, ডাইল ফ্রি, ভাত আর তরকারি। এগুলো তো ইয়ার মতো কাহিনী। 61, 62, 63 এগুলো ইয়ার মতো কাহিনী। আর আরও একটা ইন্টারেস্টিং, মানে আমার লাইফে মাঝে মাঝে লিখতে ইচ্ছা করে। আমাকে জিজ্ঞাসা করে সিলেবাসে, অনেক সময় জিজ্ঞাসা করে, স্যার বিয়ের সাথে কবে করলেন, বরিশালে গেলেন কেমন? আরে কত কারণে যাওয়া যায়, এটা কোনো ঠিক আছে নাকি? তাই বললাম যে বিয়ে করছি কি, তোমরা বিয়ে করবা কেমন করে? আমি জানি না তোমার কি অবস্থা, তোমার মেয়ে তো বিয়ে হয় নাকি? না। আচ্ছা, আমি তো বিয়ে করছি 116 টাকা দিয়ে। কই কি 116 টাকা দিয়ে বিয়ে করেন কেমন করে? আমি আমার বাবা তখন তো রাজশাহীতে, তখন আমি বিয়েটা যখন ঠিকঠাক করলো এখানে, আচ্ছা এখানে আমার মায়ের আমি 1000 টাকা দিলাম। এইটা কিসে? ওইটা তুই রেখে দেন, সোনা দানা কেনা লাগবে না। তখন সোনার ভরি ছিল 116 টাকা। 116 টাকা। তো সেই দিয়ে এখন বিয়ে করা তো হেলাফে যাও, এটা তো কোনো ছেলে বাপ যদি সাহায্য না করে তাহলে বিয়ে করতে পারবে না। আর যত কথাই কয় ফুল আর লতা পাতা দিয়া বিয়া, ওই সোনা ছাড়া বিয়ে হয় না। এগুলা কয়ে লাভ নেই, যে আজকালকার মেয়েরাও চালাক, সবই চালাক। ওই সমস্ত ইয়া হয় না। তা সেই বলতেছি যে আমি
যে দেখেছি যা আমার চোখের সামনে কিন্তু সব ভাসতেছে এখনই, যে কী করতাম কী করতাম কী করতাম এই সমস্ত সেই 61 থেকে ইঞ্জিনিয়ারিং ঢাকা কলেজের সমস্ত চোখের সামনে সাংঘাতিক। আমার এই ঢাকা শহর তো স্যার তখন খুব সুন্দর ছিল, খুব সুন্দর ছিল এবং ছোট্ট ছিল। একটা এক্সাম্পল বলি, আমাদের সময় তো এখানে এই যে রমনা যে রেস কোর্সটা আর কি, এটার নাম নাকি রমনা পার্ক, এটা সোহরাওয়ার্দী উদ্যান, সোহরাওয়ার্দী, এটা ছিল ঘুরদৌড়। আর রমনা পার্কটা পার্ক ছিল। আমরা বিকাল হইলে আমরা ভেগে যেতাম, এত বড় বড় বানর ছিল। আরে বাপরে, তোমরা দেখছো কিনা জানি না, এই বানরগুলো এখান থেকে থাকতে একেবারে সেই পুরান ঢাকার ইয়া পর্যন্ত, পুরান ঢাকা এখনো আছে, এখনো আছে, এখনো কিছু বড় বড় বানর, ভয় থাকে তো মানুষকে। আমরা তো আমাদেরও বয়সটা ইঞ্জিনিয়ারিং পড়তেছে, 18-19 পুরো ভেঙে যেতে হবে এর থেকে। আমাদের সময় তো আমাদের কোনো ওই রকম এখন যেমন যেখানে সেখানে দেখা যায় ছেলে মেয়ে বসে বসে গল্প সল্প করতেছে, এটাই। আমি যেমন কলকাতায় দেখেছি যাতে যে বড় ইয়াটা এইখানে, আমি জানি না এটা বললে পরে হয়তো পরিবেশবিদরা একটু ইয়া করবে। এই যে রমনা সোহরাওয়ার্দী উদ্যানটা আছে, সোহরাওয়ার্দী উদ্যানের ঠিক আউটার স্কার্ট দিয়ে গাছগাছরা হওয়া উচিত, মাঝখানটা একদম ফ্ল্যাট থাকা উচিত। ইফ সামবডি গোজ দেয়ার ইউ ক্যান সি ওয়াচ দেম। এই গাছ থাকাতে কিন্তু ইট হ্যাজ বিকাম একটা ইয়া মতো হচ্ছে, মানে গাছের গোড়ায় লোকায় আছে কিনা, অমুক করে কিনা তমুক, এই জিনিসটা ঠিক না। কলকাতার ওইটা আমি দেখে খুব অ্যাপ্রিসিয়েট করছি। একেবারে একদম সাইড দিয়ে গাছের সারি আছে, মাঝখানে কিছু নাই, যাতে এপার থেকে কিছু হচ্ছে কিনা বোঝা যায়। এটা তো আমাদের, এটা তো একেবারে ওইটা স্যার একদমই নষ্ট। আমি জানি না, আমি এগুলা খুব অপছন্দ করি। স্যার আপনি তো বাংলাদেশের ভৌত অবকাঠামো নির্মাণে নানানভাবে যুক্ত, এটা একটা সুযোগ এসছে, এটা কপাল লাগে। যেমন 1979 সালে যখন ফেরত 80 সালের প্রথম দিকে, তখন অ্যাটমিক এনার্জির এইটা একটা যে শুরু করি, এটা তো সিভিল ইঞ্জিনিয়ারিং বিল্ডিং তো করেছি, ইউনিভার্সিটির অনেক বিল্ডিং, ইএবি বিল্ডিং করেছি, অনেক কিছু করে দিছি। আমি অ্যাটমিক এনার্জির যেটা একটা ওই ইয়ার এখানে চন্দ্রার কাছে অ্যাটমিক এনার্জির একটা সেন্টার আছে, ওইখানে একটা 3 মেগাওয়াট একটা ইয়া করে, 3 মেগাওয়াট একটা ইয়া আছে বিদ্যুৎ কেন্দ্র। হ্যাঁ হ্যাঁ, ওইখানে অ্যাটমিক এনার্জি একটা ইয়া রিসার্চ একটা ইয়া করে। তো সেইটা এগুলো করতে গেলে পরে এই ধরনের ইয়েতে কংক্রিট ইয়ে দিতে হয়, কংক্রিট থিকনেস হয় প্রায় 6-7 ফিট, ওইটার মধ্যে থাকে। তো জামিল সাহেব তো হি ওয়াজ সাচ এ ব্রিলিয়ান্ট, ওনার নাম না আসলে তো হয় না, হি ওয়াজ সাচ এ ব্রিলিয়ান্ট ম্যান। তখন এটা 1961-এর মিজানুর রহমান বলে খুব ব্রিলিয়ান্ট ইঞ্জিনিয়ার ছিলেন, যেটা ব্রিজ এক্সপার্ট ছিলেন, ইন্টারন্যাশনাল ব্রিজ প্লেয়ার ছিলেন। ওনাকে জামিল সাহেবকে জিজ্ঞাসা করছে, জামিল তুমি কে ইয়া করবে, কংক্রিট কী করবো, এটা কংক্রিট স্পেশাল কংক্রিট লাগে। তো উনি এক কথায় বলছেন, এটা আমি জানি না, ওই শামীম জানে। আসলে আমার কাছে আমার বাসায় আসছিল, বললাম যে আমি ঠিক আছে করবো, তো পড়াশোনা করলাম আবার করে এটা। কারণ কংক্রিটটার ইউনিট ওয়েট যেটা বলে ওইটার জন্য বলে রিঅ্যাক্টিভ ইয়ার জন্য, যেখানে 170 PSF ইউনিট ওয়েট হইতে হয়। নর্মালি কংক্রিট 140 থেকে 150 হয়। তারপর এটা আমাকে হেল্প করলো তখন 1981-এ। সেকেন্ড হয়েছিল গোপাল বলে এক ছেলে, খুব ভালো ছেলে ছিল, একটা চোখ একটু ট্যাটা ছিল, পরবর্তী গেলে পিএইচডি করতে যায় মারা যায় আমেরিকাতে ক্যান্সার হয়ে। ও আর আমি নিজ হাতে ওই কংক্রিট বানিয়েছি 170 করে। তারপর কী দিয়ে প্রথমে দেখলাম বইপত্র বলে যে লোহা দিতে হয়, লোহার গোড়া পাওয়া যায়, ইলমেনাইট বলে একটা কক্সবাজার থেকে একটা বালু পাওয়া যায়, কালো কালো বালু, এটার মধ্যে আয়রন ইয়ে আছে, ওইটার ওজন বেশি। করছি সেটা, এখানে শুরু। আর এর পরবর্তীকালে অনেক কিছুর সাথে জড়াই গেছি। যেমন সবচেয়ে আমার লাইফের সবচেয়ে কঠিন স্ট্রাকচার হচ্ছে ইনডোর স্টেডিয়াম, সবচেয়ে কঠিন। ডক্টর জয়ের চৌধুরী ওয়াজ দ্য মেইন ম্যান, ডিজাইন করছে 370 ফিটের স্প্যান, ওর সাংঘাতিক রকম। দেখলে অনেক কিছুর সাথে জড়িত। আর সরকারের ইয়ার সাথে জামিল সাহেব যোগ করে ফেলেছে, এই পদ্মা ব্রিজ, টানেল, কর্ণফুলী টানেল, তারপরে এখন যেমন আপনার মেট্রো রেলের এই প্রথম সেকশনটা, তারপরে এখন যেমন 24 কিলোমিটার একটা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হচ্ছে, যেটা আশুলিয়া দিয়ে চন্দ্র দিয়ে কাউলার থেকে শুরু হয়ে আশুলিয়ার ওই পাশ দিয়ে যাবে, নদীর পাড় দিয়ে যে আশুলিয়ার ভিতর দিয়ে যায় চন্দ্রা, চন্দ্রার থেকে বাইপেল যাবে, বাইপেল থেকে চন্দ্রা যাবে। এছাড়া ওইটার আপনি চেয়ারম্যান, ওইটার প্যানেল এক্সপার্টসের আমি চেয়ারম্যান। ওইটার মিটিংয়ে আমি শনিবারে সশরীরে যাবো এখানে, এটা খুব ডিফিকাল্ট জায়গা। এখন আবার গভর্নমেন্ট আরেকটা শুরু করেছে, এই 2 মাস হয়েছে, এটার মিটিং আসছে বৃহস্পতিবার সকালে। যে আমাকে একদিন টেলিফোন করছে চিফ ইঞ্জিনিয়ার আর সেক্রেটারি, যে স্যার আপনাকে একটা প্যানেল। আমি ভাই আমার তো এইবার আপনি, আমি ছাড়া কি লোক নাই, এটা খুব হাসির কাহিনি। ভাই স্যার লোক আসে কিনা জানি না, আমরা খোঁজ নেই।
আপনি স্যার আমাকে তাইলে আপনি স্যার আর কারোর কাছে অ্যাপ্রোচ করা যায় না, কথাটা বললেন। না, এটা স্যার একটা কারণ তো বিস্ময়করভাবে এটা মানুষের জানা উচিত যে আমার স্যার তো এখনো পড়ান কিন্তু পয়সা নেন না। আপনি এমিরিটাস অধ্যাপক হলেন, 1% বেতন নেই না, কোন বেতন নেই না। সিভিল ইঞ্জিনিয়ার নিলেও একটু তো কঠিন জিনিস। আমি যাই না, আমার দরকার নেই, আই ডোন্ট নিড ইট। আমি গরিব মানুষটা, আমার দরকার নেই, আমি গরিব মানুষ, আমার দরকার নেই এইটা করে। কারণ বুয়েটে মাস্টারি করার পরে অন্য একটা ইউনিভার্সিটিতে মাস্টারি করে সকাল থেকে সন্ধ্যে পয়সা থাকা, এটা আমার সম্ভব না। আমি আড্ডাবাজ লোক, তাস টাস খেলি, আড্ডা টাড্ডা মারি, অনেক কিছু করি। মানে এগুলা আমি এককালে 60-70টা সিগারেট খেতাম, এখন আমি সিগারেট ছেড়ে দিয়েছি। 98-এ মেয়ে যখন ডিগ্রি শেষ করে, মেয়ে বলছে তুমি সিগারেট, তুমি আমার এখানে আসবা না আমেরিকায়, তারপরে ছেড়ে দিয়েছি। এরপরে সিগারেট খেলাম, আমি আর সিগারেট কোনোদিন খাইনি। ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট ফর মি। আর এগুলো হচ্ছে কি যে এই যে এখন যেমন একটা বলে, এটাও 30 কিলো নতুন একটা প্রজেক্ট শুরু করতেছে বাংলাদেশ গভর্নমেন্ট। কোনটা স্যার? এটা হচ্ছে তোমার লাঙ্গলবন্দ থেকে, এটা ইয়ার মধ্যে এলিভেটেড হবে পুরাটাই। লাঙ্গলবন্দ থেকে এটার সাথে ওই টাঙ্গাইলের এই ব্রিজে কীভাবে যদি ইয়ার ভিত্তিতে কানেকশন করতেছে, বইপত্র এখানে আছে। এটা আমি অ্যাকসেপ্ট করেছি, এটা একটা মিটিং হচ্ছে নেক্সট। এটার মধ্যে আমাকে ডক্টর আইনুল ইরশাদকে আমি রেখেছি। আমাকে জিজ্ঞাসা করে তো কাকে রাখবেন, কে থাকবে আপনাকে, আমি ডক্টর আইনুল ইরশাদ থাকবে। এনিথিং রিলেটেড টু এই সাইড যদি হয় সে থাকবে, সোয়ালের একজন আছে, এরকমভাবে কয়েকজনকে রেখেছি, থাকবে। মিটিং শুরু হয়েছে অলরেডি, বৃহস্পতিবার একটা মিটিং আছে। তো ফলে এগুলা একটা জিনিস তোমাকে বলি, এগুলোর কিন্তু কোনো ফি নাই, সবই আপনি নো 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 দেশের জন্য করছেন। এটা অনারিয়াম আছে, ফি নাই। ফি হলে তো অনেক বিদেশিরা তো অনেক ফি পায়, রাইট। আমাদেরকে হয় কি আমাদেরকে হয় কি যে মিটিং হিসাব করে একটা দেয়, অনারিয়াম দেয়, তার থেকে আবার 27% কেটে রেখে দেয়, ভ্যাট অ্যান্ড ইনকাম ট্যাক্স, তারপরে দিয়ে দেয়। ওই দেখা যায় পদ্মা ব্রিজের সময় একটু ঘন ঘন মিটিং হলে একটু বেশি পয়সা পাই। এখন যে এই ব্রিজ করলো, ঈদের আগে একটা বিল করলো, আমাকে দিয়ে সই করে নিয়ে গেলো 1,50,000 টাকা। পরে দেখা গেলো যে 1 লাখ কত যদি পাইব কিনি, কয়েছে 27% কেটে রেখে দিচ্ছি। এইরকম হয়। কিন্তু এইটা কথা হচ্ছে যে ফিটা ইজ নট ইম্পর্টেন্ট টু মি। আমার আল্লাহ তাআলা তো কোনো ফি না, না এটা অনারিয়াম দেয়, এটা তো অনারিয়াম। আল্লাহ তাআলা যে দিছে, নলেজ যে দিছে, আমি সেটা গিয়ে করতে চাই। এবং আমি বলি তো ছেলেমেয়েদেরকে যে আমি যদি এই পড়তে পড়তে আসছি এখানেই মরে যাই, এনারা সবাই খুব দুঃখিত হবেন, তুমি দুঃখিত হবা, বাট আই উইল বি ভেরি গ্ল্যাড। আর আমি এই যে বুয়েটে ওই গুলশানে চলে গেছি, গুলশানে আমার একটাই ফ্ল্যাট আছে ঢাকা শহর, আর কিচ্ছু নেই। তো এখানে থাকি, ওখান থেকে যাই, আমাকে বুয়েটার টিচাররা, সিভিল ডিপার্টমেন্টের টিচাররা প্রথম বলতো স্যার এত দূর 10 কিলোমিটার দূরের থেকে নিজের গাড়ি কইরা আসে, এটা কি কারণ? হ্যাঁ, বুয়েটে শুক্রবারে যাই বা তাস খেলতে যাই, বিকালবেলা 2 বেলা যাই, সকালে যাই নামাজ পড়ে এসে পড়ি, আবার যাই। তো বলে যে কী কারণ? তো আমার কালে যখন আসতে করে ডাকছি হয়েছিল ওই কী, তখন আমি বলছি দেখো আমার বাপ তো সেই সময় ছিল, ঠাকুরাতে আসতে পারে নাই, আমার এক দূর সম্পর্কের মামা ছিল, তাকে দিয়ে ভর্তি করায় হয়ে গেছে ইঞ্জিনিয়ারিং। তারপরে আমার নিজের দিয়ে রেজাল্ট, বাপেরও কথা ছিল রেজাল্টে মোটামুটি খারাপ ছিলাম না, রেজাল্ট হলো। তারপরে আমি এরপরে ইঞ্জিনিয়ারিং এই একটাই ডিগ্রি, যে ডিগ্রিটাই আমাকে সব পথ খুলে দিচ্ছে। জি, তো এইটা ছাড়া ইউনিভার্সিটি ছাড়া আমার কিছু আছে? আমার অন্য কিছু তো নাই। অথবা আমি এইটাকে মনে করি যে আমি যদি বেড়ে গেলে তোমরা যদি আমার কবর দাও রে এ সারা এই মাটিতে, তাহলে আমি আরো তারপরে তার থামছে। আমি এখানে ছাড়া আমি অন্য কিছু দেখি না। আর এটার জন্য আমি এখনও এই কয়েকদিন আগে আমি জিপিএইচের সাথে আমার অনেকটা সম্পর্ক আছে, জিপিএইচ গ্রুপের সাথে, কাউন্সিলের সাথেও আছে। জিপিএইচের ওদের লেকচারগুলোতে যাই মাসে 2-1 বার পড়তে, বিভিন্ন জায়গাতে, সব থ্রু আউট বাংলাদেশ। এই কয়েকদিন আগে লাইন মধ্যে 2 বার গেলাম, রাত্রে 1:10 ফেরত আসছি, এই আন্দোলনের মধ্যে 1:10 ফেরত আসছি। ঠিক আছে, ওই যেটা শুনতে চাই বক্তৃতা, শুনলো বড় অসুবিধা কিছু না, প্রফেশনাল বক্তৃতা, এইটার মধ্যেই থাকতে চাই আমি। আসলে আমি আর ইয়ার মধ্যে মানে অন্য কিছুর মধ্যে চিন্তাও করি না। ভালো স্যার। এখন আপনি তো শুনলাম আমরা পদ্মা সেতু সহ এখন এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটা বাইপালের ওটা হচ্ছে ওইসবে, কিন্তু আমার স্যার একটা কি বলে অভিযোগই আছে, সেটা আপনার প্রতি না, আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিংরাও নিশ্চয়ই বা পলিটিক্যাল সিদ্ধান্ত, সেটা হচ্ছে যে আপনাদের গাজীপুর যাওয়ার রাস্তাটা, এইখানে যে মাস ট্রাফিক ট্রানজিট, এটা কি করবে স্যার? এটা কি, তুমি যেহেতু তোমাদের পেপারেও আমার সম্বন্ধে একবার লিখেছিল, এটা তোমার, সেটা তোমার কাছে আছে কিনা জানি না, আমাদের এখানে আছে।
আমি যখন প্রথম এই এলিভেটেড এক্সপ্রেসেসটা শুরু হয় এখানে, আমি ওটা ইতিহাসে আসতেছি। এলিভেটেড এক্সপ্রেসেসটা যে এখন যেটা আছে, উইচ ইজ ভেরি ইউজফুল নাও, আমি তো ফিল করতেছি। আই ওয়াজ ভেরি ক্রিটিক্যাল অ্যাবাউট ইট। আমি তখন 2011 সালের এপ্রিল মাসে খুব সম্ভব আমাকে ডেইলি স্টারের সাথে তখন আমরা ডেইলি স্টারের বিল্ডিং বানাচ্ছি, তখন ওনাদের সাথে খুব সাংঘাতিক রকম অন্তরঙ্গ সম্পর্ক। ওনারা সেই সময় আমি ওদের ইন্টারভিউ দিয়েছিলাম যে আমি এখানে অল্টারনেট দেখতে চাই, যে রেলওয়ে লাইনটাকে ইউজ করে জাস্ট এখান দিয়ে আন্ডারগ্রাউন্ড যে রেলওয়েটাকে নামায় দেই। তখন আমি পুরা আন্ডারগ্রাউন্ডের কথা বলে নিই। তখন ডেইলি স্টার থেকে ওনারা আমাকে আমার পেপারটা এখানে আছে, এখনই খুঁজে পাওয়া যাবে, খুব সম্ভব এপ্রিল মাসের 7-8 তারিখে বোধহয় 2000। এবার ওনারা ফার্স্ট পেজ থেকে শুরু করে ভেতরে একটা পুরা পেজ আমার জন্য ইয়া করেন, ওইখানে অনেক কিছু লেখেন আমার সম্বন্ধে, লিখে বলেন ওনার আইডিয়াটা ইজ ব্রিলিয়ান্ট। এটা হইলে পরে খেলা বলছি যে বিদেশি লাগবে না, আমরা 3-4টা বেসমেন্ট করি, আমরা এখানে অন্তত পুরো এত কিলোমিটার যদি হয় টঙ্গির ওই পৌঁছাই দেবো, তারপরে যা খুশি করেন আমরা এটাকে আন্ডার বেসমেন্ট যেরকম করি, কিছু করতে হবে না, প্রোটেকশন করে মানে রেলওয়ে লাইনের। এবার রেলওয়ে লাইনের রেল লাইনটার তল দেওয়া কোনো কিন্তু স্থাপনা নাই। এখন যেটা ঝামেলা হচ্ছে আমাদের মেট্রো করতে যায় অনেক জায়গায়, এটা আছে সেটা, এটা কিছু নেই। এবং তার উপরে এইটার উপরে আবার বড় বিল্ডিং, ডেইলি স্টারে একটা বিরাট ছবি সহ দিছিল। আচ্ছা, এটা দেওয়ার পরে তো আমার বন্ধুবান্ধব যারা ইঞ্জিনিয়ার নাম, আমার গ্রুপের আবার সব সিভিল সার্ভিসের যারা খুব পাওয়ারফুল লোক ছিল, বুহিত চৌধুরী, ডক্টর তৌফিক চৌধুরী, ডক্টর শাহ মোহাম্মদ ফরিদিন, সব আমার ক্লাসমেট, সব ক্লাসমেট। তা তারা আমাকে সাংঘাতিক প্রশংসা করেছে, কিন্তু ওই ইঞ্জিনিয়াররা কিন্তু এটা গিয়ে দেখেনি, হয়েছে না। ডেইলি স্টারের সাংঘাতিক রকম, মানে তার পরবর্তীকালে প্রথম আলোও লিখেছে। আচ্ছা, কিন্তু এইটা তো করলাম না আমরা, এটা না করে আমরা এই এলিভেটরটা করলাম। এলিভেটরটা কইরা এখনও শেষ করতে পারতেছে না, কত এখনও ওখানে যে ইয়ার থেকে এখনও শেষ করতে পারতেছে না ওইদিকে। এইটাকে এখন আবার যোগ করা হচ্ছে, কাউলার ওখান থেকে শুরু করে একদম এটা চলে যাচ্ছে 24 কিলোমিটার। ওই প্রজেক্টের আপনি হচ্ছে প্যানেল অফ এক্সপার্টসের চেয়ারম্যান। আচ্ছা, এটা আমরা আমার শনিবারও আমি যাব এই কামিং। এখন আমার যেটা প্রশ্ন ছিল গাজীপুরের এটা কি বানাবো, এই ফলে আমি তো গাজীপুরে যাই, গাজীপুরে আমরা ইয়ার কি বাংলাদেশ ব্যাংকের প্রিন্টিং প্রেস যেখানে টাকা পয়সা, সেটারও আবার একটা আমাদেরকে দিয়ে দিয়েছে সিকিউরিটি। আচ্ছা, তা আমরা যাই তো দেখি তো কি কষ্ট। এইটা আমার কাছে আমার একটা চোখের কাটার মতো। ইট শুড বি ইমিডিয়েটলি স্টপড, ইট শুড বি ইমিডিয়েটলি ব্রোকেন আউট, অ্যান্ড ইট শুড বি, যা হওয়ার হয়েছে। আমরা তো বহু জায়গায় বহু টাকা পয়সা বহু ইয়ে করছি, শেষ করে কারণ উদ্ভট ডিজাইন, বাসের নাকি দরজা উল্টাতে হবে, এটার সাথে কি বুয়েটও নাকি ছিল, আমি শুনেছি, আমি জানি না, ইচ্ছা করলে আমি জানতে পারি, কিন্তু আমার দরকার নেই এইটা তখন। আচ্ছা, এগুলো এখানে বলি, তখন যখন আমি ডেইলি স্টারে বলেছিলাম, তখন বুয়েট থেকে কয়েকজন বলছে, স্যার তো এত ভালো স্ট্রাকচার ইঞ্জিনিয়ার, স্যার আবার এই ট্রান্সপোর্টের মধ্যে ঢুকছে কেন? আমি এনিবডি ক্যান গেট ইনটু এনিবডি, একজন যারা গাড়ি চালায় ড্রাইভাররা তারাও আসতে পারে যে এইটা করলে বেটার হয়। তো এইটা একটা, আমি জানি না, এটা যে সমস্ত উন্নত দেশ, শিক্ষিত দেশ, লোক সংখ্যা কম, সেই সমস্ত জায়গায় এটা সম্ভব। কারণ এটার বেশি মানুষ অনেক অর্ধেক মানুষ জানেই না এখানে যে বাসটা একটা সিঙ্গেল লেনে যাবে, বাসের ডাইন দিক থেকে উঠতে হবে, উপর দিয়ে এসে উঠতে হবে। এটা কি আমাদের লোকজন, সাধারণ লোকজন, আমাদের তো খুব নিরীহ লোকজন, ডান দিক দিয়ে উঠতে হবে, বাসটা কেউ চিন্তাই করতে পারে না। তারপরে সিঙ্গেল লেন একটা গাড়ি যদি নষ্ট হয়, এটা ইমিডিয়েটলি শুড বি স্টপড। আমার তুমি খুব ভালো প্রশ্ন করেছো, আমিও এটাকে একদম আমার একেবারে চোখের মধ্যে ইয়ে বলে। আমি অলরেডি বিবিএকে বলেছি, অলরেডি কয়েকদিন আগে যে বললাম অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটিতে গিয়েছিলাম, সেখানেও বলেছি তোমাদের ওদিক থেকে আসতে কষ্ট, তোরা প্রতিবাদ করো না পেপারে, আমি সাপোর্ট করবো, প্রতিবাদ করতে থাকো, দু একটা চিঠি লিখলে আমার নিজের তরফ থেকে করা একটা ডিফিকাল্ট, তোমরা করলে পরে আমি এটা সাপোর্ট করবো। এটা একটা ইমিডিয়েটলি এটাকে, এর ফলে এমনিতে রাস্তা ছোটো, অনেক ভিড় ইয়েটা হয়ে গেছে একেবারে। আদারওয়াইজ কিন্তু এখন গাজীপুর টাজীপুর যাওয়াটা অনেক ইজি, কিন্তু ওইটা যদি উঠায় ফেললে আরও ইজি হয়ে যাবে। ওখানে ন্যাশনাল ইউনিভার্সিটি আছে, ওখানে ইসলামিক ইউনিভার্সিটি আছে, ওখানে ইয়ে আছে, ফলে এগুলো সব অনেক তো ইয়ে ফ্যাক্টরি ট্যাক্টরি অনেক কিছু আছে। এটা ভেঙে ফেলা দরকার ইমিডিয়েটলি, এটা তো থাকাই উচিত। স্যার আপনি তো স্যার কংক্রিট এক্সপার্ট, হাই রাইজ বিল্ডিং, এখন স্যার বাংলাদেশে যদি এখন একটা স্যার ঢাকা শহরে বড় ভূমিকম্প হয়, এই শঙ্কা তো আছেই, কারণ ভূমিকম্পের কথা তো আমরা বলতে পারি না। আজকেই আফগানিস্তান ভূমিকম্প 6 রেক্টর স্কেলের, জি 6 অলরেডি দেখতেছে, 600 জন মারা গেছে, আর অনেক 600 জন মারা গেছে অলরেডি। এতে আমি এটি দেখতেছিলাম টেলিভিশনে, এবং অনেক খোঁজখবর নাই।
রেক্টারে যদি ভূমিকম্পর যদি তার পয়েন্টটা যদি ওইখানেই থাকে তাহলে কিন্তু 6 ইজ এ ভেরি বিগ মান। দূরে যদি হয় তার এপিসেন্টারটা কেন্দ্রটা কোথায়, এপিসেন্টারটা কোথায় হচ্ছে সেটার উপর নির্ভর করে। আমি এটাও বলেছি তৎকাল আগের মানে সরকারের আমলে অনেক জায়গায় বক্তৃতা দিয়ে বেরিয়েছি। আমি বলেছি ভূমিকম্প হলে আমাদের যা হবে এখান থেকে লোকজন ভাইগা যাওয়া স্যার যারা বাইচান্স হয়েছে তারাও থাকতে পারবে না। এখানে যে বিভৎস অবস্থা হবে, আগুন, পানি এবং প্রণালীর যে সিস্টেম আমাদের এত এগুলার যে অবস্থা, এগুলোকে সরাইতে পারবে না, এগুলার গন্ধে কেউ থাকতে পারবে না ঢাকা শহরে। হ্যাঁ, আগুন তো আছেই, প্লাস এইটাও পরে যে এগুলার যে কি অবস্থা এটা তুমি ক্লিয়ারই করতে পারবে না। আমরা একটা বিল্ডিং এ একটা দুর্যোগ হলে সামলাতে পারি না। ঠিক আছে, এখানে যে একটা বিরাট এরিয়া, কারণ ভূমিকম্প যেটা ভূমিকম্প এক্সপার্ট, আমিও ভূমিকম্প বিএসএর আর্থকুয়েক সোসাইটির মেম্বার, সেখানে হচ্ছে যে ভূমিকম্প একটা এতদিন পরপর দেখেছি এত বছর পরপর রিপিটেশন হয়। এটা হচ্ছে যে তার যে ফল্টগুলো আছে এই ফল্টগুলো মুভ করতেছে, প্রত্যেকটা আলাদা আলাদা এটা মুভ করে, কোনোটা একই ডিরেকশনে মুভ করে, কোনোটা উল্টার দিকে করতেছে। এইটার মধ্যে যে জয়েন্টগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে এইটাই হচ্ছে সবচেয়ে ডিফিকাল্ট জায়গা। ডাউকি ফল্ট যেটা আমাদের সিলেটের উপর দিয়ে আছে এটা একটা ফলে এইটা যদি বেশি নড়াচড়া করে তাহলে কিন্তু ভূমিকম্প তাড়াতাড়ি নড়াচড়া করলে ভূমিকম্প ডেইলি হচ্ছে। ভূমিকম্পের ইতিহাস দেখলে বলা যায় যে 2 মাত্রা বা 3 মাত্রা হইতেছে, এগুলো আমরা ধরি না। ফলে একটা ভূমিকম্প যদি হয় আমি জানি না এখানে মাঝে মাঝে বড় বড় এক্সপার্টরা বলেন, ওনারা যারা পড়াশোনা করেন, 1.5 লাখ বিল্ডিং ভালনারেবল। এখানে ভালনারেবল এক্সেপ্ট ফিউ বিল্ডিংস, অল বিল্ডিংস আর ভালনারেবল। ইদানিংকালে আমাদের যা ডিজাইনার দে আর ভেরি স্ট্রং, তারা ডিজাইন করতেছে যে যে সমস্তগুলো করছে এগুলা ছাড়া অল বিল্ডিংস আর ভালনারেবল, ইনক্লুডিং দ্য ওয়ার্স্ট ভালনারেবল হচ্ছে বুয়েটের লাল বিল্ডিংগুলো। বুয়েটের যে লাল রেসিডেন্সিয়াল বিল্ডিংগুলো আছে সেগুলো হলো মোস্ট ভালনারেবল। আসারুল্লাহ হল ইজ ভেরি ভালনারেবল। আসারুল্লাহ হলের বয়স হচ্ছে এখন প্রায় 70-75 বছর, ইটের উপরে তৈরি। 75 বছর, 1950 কতদিন যদি শুরু করছে, কত সরেছে ইটের, একেবারে ইটের 4 তলা। পরে আরেকটা কথা আমার মনে হয় যে আমরা যে ফ্ল্যাট বিল্ডিংগুলি বানাই, ঢাকায় তো প্রচুর ফ্ল্যাট, সবই ফ্ল্যাট হয়ে যাচ্ছে, সেটা নিচতলায় গ্যারেজ করতে গিয়ে নিচে যে কলামগুলি আমরা এটাকে তো বিএনবিসি আজকে লা করে, এটাকে রেট্রোফিট করতে বলে। কারণ এটা হচ্ছে যে উপর যদি মাথা হেভি হয়, নিচ যদি হয়, এটাকে আমরা একটা স্ট্রাকচারালি একটা বলি, যেটা দুইটার মধ্যেই আছে। এটা তো বিএনবিসি পরিষ্কার, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডে পরিষ্কারভাবে বলা আছে এটা কোনটা কী হয়। এটা তো খুব দুর্বল, তো এটা তো আর্কিটেক্টরা তো সেটা করতে চায় না, বাট দিস ডেজ আর্কিটেক্টরাও ভালো কাজ করতেছে। এখন তাহলে আমাদের নতুন বিল্ডিং, নতুন কিছু বানানোর সময় ভূমিকম্পটা মাথায় রেখে একেবারে আমার অফিস তো কনসাল্টিং অফিস, আমরা তো বড় বড় বিল্ডিংয়ের সাথে জড়িত হই, কাজ খুব কম আমাদের, আমরা কাজ করি না। ফলে এখানে আমরা কিন্তু একেবারে ফুল অ্যানালিসিস ছাড়া আমরা কোনো সময় করি না, টোটালি অ্যানালিসিস একেবারে আর্থকুয়েক, রিজনেবল আর্থকুয়েক ধরে সেটার পরে কী হবে সেটা। স্যার, আরেকটা জিনিস আমি আপনার একটা সাক্ষাৎকার পড়লাম, আপনি বলেছেন যে সয়েল টেস্ট ছাড়া যেন কেউ বিল্ডিং না বানায়। ডেফিনেটলি সয়েল টেস্ট, কারণ মাটির তলে কী আছে একটু এখন দেখো তুমি, বসুন্ধরা মাটি খারাপ, তার থেকে জলসিঁড়ির মাটি আরও খারাপ, উপরের দিকে দেখা যায় 30, 40, 50 ফিটে কোনো কিচ্ছু নাই, ওইগুলো বালু ফেলছে, বালু হয় নাই, ফলে এই জায়গায় তো ফাউন্ডেশন ডেবে যাবে, অনেকটা ডেবেছে। আমাকে কয়েকদিন আগে একজন বলেছিল যে একটা 30 সালে একটা, আমি আমার পক্ষে সম্ভব না, একটা ফ্যাক্টরি একটা সাইট ডেবে গেছে। আমি আমাকে ড্রয়িং নিয়ে সবাইকে দেখি কী কারণে হচ্ছে, দেন আমরা দেখবো যাবো কিনা আমাদের অফিস থেকে। তো এটা তো সয়েল টেস্ট ছাড়া কোনো বিল্ডিং করা উচিতই না। মাটির তলে কী আছে জানি না তুমি, তাহলে যাবে কেন মাটির তলে? আমরা আর সয়েল টেস্ট করতে সবচেয়ে কম পয়সা লাগে। সয়েল টেস্টের একেবারে সয়েলের টেস্ট, যে ল্যাবরেটরি টেস্টগুলো যেগুলো, এটা করা ছাড়াও যে এক্সপ্লোরেশন যে করে তারা এসপিটি ভ্যালু বলি আমরা, স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্টে, এই ভ্যালুগুলো এবং ক্লাসিফিকেশনটা কি, সয়েলের মধ্যে কি বালু বেশি না সয়েলে বেশি, এই ক্লাসিফিকেশন দিলেও আমরা স্টাডি করতে পারি। সয়েল ছাড়া এটা কোনো সময় এটা হওয়া উচিত না। আরেকটা স্যার, কংক্রিট নিয়ে তো, হ্যাঁ কংক্রিট নিয়ে তুমি জিজ্ঞাসা করলে ভালো। কংক্রিট স্যার এখন নিশ্চয়ই এটা এক্সপার্ট রায় এটা তত্ত্বাবধান করে, কারণ আমি ছোটবেলায় দেখতাম মিস্ত্রিরা ইচ্ছা মতো পানি দিচ্ছে। এখনো করে নো, এটা কথা হচ্ছে এটার জন্য দায়ী হচ্ছে আমরা নিজেরাই, সিভিল ইঞ্জিনিয়ার। প্রত্যেকটা ইউনিভার্সিটিতে যে মানে ম্যাটেরিয়ালস উপরে যে পড়াশোনাটা আন্ডার গ্রাজুয়েটে খুব অল্প, জি,
একদম একটা 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 আছে ম্যাটেরিয়াল, বিল্ডিং ম্যাটেরিয়ালস বলে, তার মধ্যে একটা চ্যাপ্টার আছে সিমেন্ট আর একটা চ্যাপ্টার আছে কংক্রিট। জি এটা যে এত ভাস্ট, বিলেতে যখন আমি পড়াশোনা করে আমার সুপারভাইজার অ্যালেস্টার রিচি, সে আমাকে বাধ্য করছিল যে তুমি কংক্রিটের, তুমি তো মাস্টারি করছো এত বছর, 10 বছর পরে গেছি, তুমি ইয়া করো, এই কংক্রিট এগুলো পড়ো। আমাকে খুব আদর করতেন। তা আমি তার কথা মতো শুরু করি মাস্টার্স লেভেলে। ওইটার ছাত্র আমার পরীক্ষা দেওয়া লাগবে, বলছে তোমার পরীক্ষা দেওয়া লাগবে। তা আমি অনেক কোর্স করেছি, আমি দেখেছি যে কংক্রিট প্রায়, তার জন্য নেভিল সাহেব একটা জিনিস বলেছিলেন, কংক্রিট ইজ দ্য মোস্ট ওয়াইডলি ইউজ কনস্ট্রাকশন মেটেরিয়াল অল ওভার দ্য ওয়ার্ল্ড জি অ্যান্ড ইট ইজ দ্য মোস্ট আনপ্রেডিক্টেবল কনস্ট্রাকশন মেটেরিয়াল অল ওভার দ্য ওয়ার্ল্ড। এই আনপ্রেডিক্টেবল মেটেরিয়ালটা ইন্ডিয়াতে আমরা রাস্তাঘাটে যেখানে সেখানে কংক্রিট বানায় ফেলতেছি। আমরা নিজের বিশ্বাস করি না যে কংক্রিটের মধ্যে এগুলো বিষয় বানাইলে শক্ত হয়, তা তো না। কংক্রিটের একটা স্ট্রেংথ বলে একটা জিনিস আছে। অ্যাজ ফর এক্সাম্পল, একটা বড় বিল্ডিং যদি হয় 15 তলা 20 তলা, একটা কলামে যে লোডটা আসে, আলটিমেটলি তো লোডগুলো কলাম দিয়ে বা ওয়াল দিয়ে পার হচ্ছে, একটা কলামে যে লোডটা আসে তার 60 to 70% নিতে হয় কংক্রিটকে, আর ভেতরে রডকে নিতে হয় 32। তো ফলে কংক্রিটের মেটেরিয়াল যদি খারাপ হয় তাহলে তো হবে না। এটা নিয়ে তো আমাদের সাংঘাতিক রকম। আবার পানি বেশি দিবে দিলে কংক্রিটের স্ট্রেংথ কম হয়, ফলে এগুলো অনেক কিছু তো আছে। ফলে এই জিনিসটা তো কংক্রিট সম্বন্ধে আরও বেশি এটা আমি এটাও বুঝি যে একটা ইউনিভার্সিটিতে কংক্রিটের 4-5টা কোর্স থাকা সম্ভব না মাস্টার, বাট কংক্রিটের একটা ইনস্টিটিউট করে এরকম রেগুলার এটার উপরে একটা ইয়ে হতে পারে, যে এটা একটা ইয়ে হতে পারে, বাট নট ফর দ্য ডিগ্রি বাট ফর দ্য প্রফেশনাল প্র্যাকটিস। এটা হইতেই পারে, এটা হওয়া উচিত, এগুলো কিন্তু হওয়া উচিত। তুমি খুব ভালো বলছো। আর যেটা বলছো রাস্তাঘাটের এটা খুব ইয়া। আর এছাড়া ঢাকা শহরে আইন প্রয়োগকারী আর ইয়ারা এখন বর্তমানে, এটা আমি তোমাকে এমনি বলতেছি, যে রিক্সা, ব্যাটারি চালিত রিক্সা, গাড়ি কীভাবে পার্কিং করবে, এটা সম্বন্ধে ইমিডিয়েটলি যদি সরকার যদি না ইয়া করে, ব্যবস্থা না নেয়, ডিফিকাল্ট। কারণ গাড়ি এখন পার্কিং করতে করতে, গাড়ি অন্য জায়গায় দেখেছি যে একটা টার্নিংয়ের মধ্যে যে গাড়ি কত এইটুকুর মধ্যে টার্ন করা যাবে, লাল ইয়া দেওয়া, আমেরিকা তো দেখেছি। এখন গাড়ি এমনভাবে একটা এসে পার্ক করে রাখছে তুমি টার্নই নিতে পারো, এই মোড়েই তো এই অবস্থা। ফলে আর হচ্ছে যে রিক্সা আর মোটর সাইকেল আর ইয়া মাঝখান দিয়ে আসে, দুই গাড়ি দুই দিকে যা ছোটো রাস্তা, মাঝখান দিয়ে ঢুকে পড়ে আটকে পড়ে। সকালে এগুলো ইমিডিয়েটলি স্টপ। 4-5-7 বছর আগে তো মিরপুর রোডের উপর দিয়ে তো রিক্সা চালা বন্ধ ছিল। এখন এটি এই অবস্থা হয়েছে কেন? এটাকে কন্ট্রোল করা যায় না, এটা কথা হলো নাকি? এটার জন্য যদি ট্রাফিক পুলিশ যদি 3 গুণ করতে হয় 3 গুণ করতে হবে। অসুবিধার কী আছে? অসুবিধার কী আছে? তাদের চাকরিও হবে, সমস্ত কিছু হবে। এটাকে এই ছাত্ররা যখন নামছিল তখন তো ট্রাফিক ওয়াজ অল রাইট। এখন কেন ইয়া নাই? এই জিনিসটা ইমিডিয়েটলি সরকারের এটা ইয়া করা। আর সরকার হচ্ছে যে উল্টা দিকে যাইতে পারবে না, উল্টার দিকে মোটর সাইকেলও যাইতে পারবে না, কেউই যাইতে পারবে না। এইটার জন্য খালি আইন প্রয়োগকারী যারা সংস্থা তারা না, কিছু কিছু তোমরা এটা ইয়া করো, জনমত তৈরি করতে থাকো, কিছু কিছু ইয়া করে তারা ইয়া করতে হবে। এটা একবার ইয়াতে শুনেছিলাম, ফিলিপাইনে শুনেছিলাম যে এই যে ট্রাফিক কন্ট্রোল করার জন্য যারা আছে তারা তো আছে, এছাড়াও একটা গ্রুপ বানাই দিয়েছিল সরকার, যে ধরো তোমাকে বা আমার মতো কাউকে, যে এনারাও রাস্তাঘাটে তার ওই পাওয়ার থাকবে, তারা থামাইতে পারবে। এটা না করলে হবে না, এই ধরনের কিছু। কিন্তু এটা করলে বিপদও আছে, লোকজন তাদের পেটে তুই কে, এটা আমাদের দেশে বিপদও আছে। বাট উইল হ্যাভ টু ফাইন্ড আউট দ্য অল্টারনেটিভ। ইয়াতে রাস্তাঘাট কোনটা হবে, কোনটা 1 লেন হবে 2 লেন। এই যে যেমন এইখানে আরোগের পাশে, তুমি তো আবার এখানে লালবাড়িতে বসে আরোগের পাশে যে রাস্তা দিয়ে আগে, এই রাস্তা দেখলে একদিকে যাওয়া যেত, 2 পাশ দিয়ে আরোগের সামনে, এই যে এইখানে একেবারে আমি ডেইলি ওই রাস্তা দিয়ে যাই সন্ধ্যার সময়। আপনি আমাকে এই রেকর্ডিং শুরুর আগে সক্রেটিসের একটা কথা বলছিলেন, এথিক্সের ক্লাসে আপনি বলেন। হ্যাঁ, আমার মনে আছে। হ্যাঁ, আমি কয়েকদিন আগে এই দীপঙ্কর ইউনিভার্সিটিতে আমাকে নিয়ে গেছিলো, তারা দেখতে চায়, মাঝে মাঝে চায়। তা আমি ওইখানে যা বলছিলাম যে দুইজনের কথা অতীশ দীপঙ্কর সম্বন্ধে কিছু বলেছি না, আমারও জানা ছিল না অনেক কিছু, পড়ে নিয়েছি পড়াশোনা করে তারিয়া। এবং ওনার অতীশ দীপঙ্কর ছিলেন 980 সালের দিকে জন্ম, উনি মারা গেছেন 1062-র দিকে। গ্রেট দার্শনিক এবং ইয়ার লোক ছিলেন। আর এর আগে ওদেরকে বলেছি, আর একটা হচ্ছে সক্রেটিস, যার জন্ম প্রায় 2500 বছর 500 BC-তে। উনি এত বড় দার্শনিক ছিলেন, এত বড় সাইন্টিস্ট ছিলেন, যার ছাত্র হচ্ছে প্লিটো এবং তার ছাত্র আবার এরিস্টটল, সেই আমলের এনারা সব। উনি বলেছিলেন যে এমন একটা সময় আসবে যখন যারা জ্ঞানী তারা নিজেদেরকে মূর্খ মনে করবে, আর যারা
দুর্নীতিবাজ তারা আনন্দে উল্লাস করবে, আর যারা আরেকটা জনকে এইরকম বলেছে, হ্যাঁ, আর যারা মূর্খ তারা তাদের মূর্খতা নিয়ে গর্ব করে, যারা মূর্খ তারা মূর্খতা নিয়ে গর্ব করবে। এই কথাটা আমি জানি না এটা কি বাংলাদেশের দেখেই বলেছিলেন কি না সেই সময়, আর তখন তো বাংলাদেশও ছিল না কিছুই না, কিন্তু মানুষের স্বভাব চরিত্র দেখে বলেছে। আমরা বাংলাদেশের, আমি নিজেও বাঙালি এবং আমি মনে প্রাণে বাঙালি, খালি তা না, আমি এককালে এই ইয়াতে ইন্টারনেটে ফেসবুকে বলতাম আমি দ্য গ্রেটেস্ট রংপুরিয়ান, বুয়েটিয়ান এবং রংপুরিয়ান। আমি রংপুরে আমি কোনোদিনই থাকি নাই, আমার বন্ধুবান্ধব সব অনেক নাম করা লোক, তো আমি মনে করি যে আমরা একটু খুব বেশি চালাক হয়ে গেছি, বেশি। আমি একবার আইবির প্রেসিডেন্ট ছিলাম, আমি 13-14-15 সালের দিকে প্রেসিডেন্ট, তখন আমি বলেছি যে যেদিন রাজনীতিও একটা প্রফেশন হয়ে যাচ্ছে আমরা কিন্তু খুব ভালো দিকে যাচ্ছি না। এটা একটা খুব সাংঘাতিক কথা বলেছিলাম আইবি, নিশ্চয়ই খুব সাংঘাতিক কথা। এবং আমি সেই সময় আরেকটা জিনিস যেটা বলেছিলাম যে মানুষের প্রতি সম্মান বোধটা কেন যদি কমে যাচ্ছে, এইটা সহনশীলতাটা কমে যাচ্ছে, এটা কেন হবে? আমি তোমার একটা কথা আমি তোমাকে সহ্য করতে পারি না, তুমি আমার একটা কথা সহ্য করতো, রাস্তাঘাট কিছু বললে পরে আমাকে উল্টা মারবে, আর মব একটা কি একটা বাইর করেছে মব, এটা আবার কি জিনিস? এই সহনশীলতা আমি তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আজকেও পড়েছি, 6 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আমি বলছি আল্লাহ তাআলা বাংলা তালের সমস্ত মানুষকে তুমি হেফাজত করো, এবং সে জাতি ধর্ম সব মানুষ তুমি বানাইছো, আমার ধর্মে বিশ্বাস করে সবাই, এবং আমার কোনো ইয়া নেই, আমার মতো এত বড় মানে যে আমার পার্টনার যে আছেন কিশোর কুমার সিকদার হিন্দু, আমরা 50-50 পার্টনার দুজন, আমার মানে কোনো ধরনের ইয়া নেই, মানুষ। এই দেশে তো হিন্দু মুসলমান বহু বছর থেকে ছিল, বহু বছর, এই জাস্ট এই ব্রিটিশরা আসার পরের থেকে এটা আস্তে পরপর এটাই সেইটা করে আমরা হিন্দু বাড়িতে কতদিন থাকছি, তাদের পূজার সময় খাইছি, তারা আসছে আমার, এটা তো রেগুলার বরিশাল জিলা স্কুলে দেখেছি, বরিশাল জিলা স্কুলে পড়েছি 7, 8, 9, 10। এবং তোমাকে আর একটু বলে রাখি, আমার বন্ধুবান্ধবরা কিন্তু আমার ব্যাচটা সাংঘাতিক রকমের স্ট্রং ব্যাচ, আমার সাথে স্কুলে ফার্স্ট সেকেন্ড আমরা হইতাম। তার নাম না নয় ভালো, তাও বলে যাচ্ছি, তার নাম হচ্ছে ডক্টর তৌফিক এলাহি চৌধুরী, একজন বীর বিক্রম, একেবারে 7, 8, 9, 10 ইন্টারমিডিয়েট সব একসাথে ঢাকা কলেজে পড়াম। সেকেন্ড হচ্ছে সেও বীর বিক্রম, মেজর হাফিজউদ্দিন আহমেদ, বর্তমানে এক পলিটিক্যাল পার্টির সে উচ্চপদস্থ একজন মন্ত্রী ছিলেন, কর্মকর্তা। আর একজন হচ্ছে ঢাকায় 1975 এসপি, সেও এসপি মাহবুবউদ্দিন আহমেদ, সেও বীর বিক্রম। মুহিত চৌধুরী, ডক্টর শাহ মোহাম্মদ ফরিদ, এরা সব আমার ক্লাসমেট, সব একসাথে পড়াশোনা করেছে। ফলে এই ব্যাচটা আমাদের মোটামুটি খারাপ না, তার সবাই কীর্তিমান, এবং তবে অনেক আমার থেকে অনেক তার উচ্চমানের লোক সবাই। ফলে বাট আই ফিল প্রাউড অ্যাবাউট ইট, যে আমার এই দুস্থরা সবাই অনেকেই বেঁচে আছে। এখন স্যার তাহাজ্জুদের নামাজ পড়েও আপনারা দোয়া করছেন যে বাংলাদেশের মানুষ রেগুলার খুব কম মিস করি আমি, একদম হেফাজত করো আমাদের আল্লাহ, তুমি কিরকম হেফাজত করি, নানাবিধ অসুখ বিসুখ বালা বসে বিপদ আপদ ঝড় ঝন্ডা ঘটনা বর্তমান অবস্থার থেকে আমাদেরকে হেফাজত করো, আমি হেফাজত চাইতো, এবং আমাদের মন মানসিকতা ভালো মনের মানুষ বানায় দাও সামগ্রিকভাবে। এটা একা ভালো থেকে একটু আগে বলছিলেন স্যার মোহাম্মদ হাবিবুর রহমানের লেখা একটা রাজা, আমি আবার অনেকের উপরে আমি পড়াশোনা করতাম, মানে এটা পার্টি, আমি তো বললাম তো, আমি জীবনে একটা জিনিস আমার কাছে এখন একটু ইয়া লাগে, খুব কষ্ট লাগে না, যে যদি এতদিন বাঁচলাম, বর্তমান আমার বয়স 82, নভেম্বর আসলে 82 পুরো হবে, আমি কিছু রোড করতাম, কারণ এই ফুটবল ফেডারেশনে আমি 21 বছর মেম্বার ছিলাম, 21 বছর মেম্বার, ট্রেজারার, ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান, ভাইস প্রেসিডেন্ট, অনেক কিছু ছিলাম। বাংলাদেশকে অ্যাজ এ টিম লিডার আমি রিপ্রেজেন্ট করেছি ইংল্যান্ডে, রিপ্রেজেন্ট করেছি কাতারে, রিপ্রেজেন্ট করেছি চায়নাতে, রিপ্রেজেন্ট করেছি বহু জায়গাতে। বলে আমাকে ওরা ছাড়তো না, আমি নিজে ফুটবল খেলি, গুড ক্রিকেটার, গুড সুইমার, অল দ্য রিজনেবল একটা টেনিস প্লেয়ার। ফলে হাবিবুর রহমান সাথে আমি অনেকের বই, হাবিবুর রহমান সাহেব বইটা আমার কাছে আছে, বইটার নাম হচ্ছে রাজার চিঠির প্রতীক্ষায়। আমি অনেক পরে বুঝেছি রাজার চিঠির প্রতীক্ষায় যে একটা রবি ঠাকুরের একটা গল্প ছিল, যে রাজার কাছে লিখত তার অসুখের, সেইটার উপরেই ডাকঘর অমর। হ্যাঁ, তো সেইখানে উনি এক জায়গায় লিখেছেন 23 পৃষ্ঠাতে, বইটা আমি অন্তত 50টা বই কিনে ডক্টর জেআর চৌধুরী, ডক্টর সবাইকে একটা করে প্রেজেন্ট করেছি। তো সেই বইটার হাবিবুর রহমান সাহেব, এটা হলো চিঠির থেকে, ওরা সমস্ত চিঠির থেকে সংগৃহীত। সেখানে এক জায়গায় লেখা আছে 23 নম্বর পৃষ্ঠায় বোধ হয়, যে তার এক ভাতিজি, রবীন্দ্রনাথের ভাতিজি লিখতেছে, নামটাও মনে নাই এখন, আমি এটা তুমি আগে জানলে, আমি বইটা খুঁজলে, এখানে বই খুঁজে বাইর করা খুব ডিফিকাল্ট আমার এখানে। তো ওখানে লিখতেছে যে সামনে
রবীন্দ্র জয়ন্তী আসতেছে, তখন আমরা কি করব এখানে, এই নিয়ে আমরা অনেক ইয়ের মধ্যে আছি। তখন রবি ঠাকুর তার উত্তরে লিখছেন, হ্যাঁ আমি কবি অনুধাবন করতে পারে তার অবর্তমানে তার তিরোভাবের পরে, আমি একটু মনে পড়ছে, তার তিরোভাবের পরে তোমরা সেই সময় কবির রবীন্দ্র জয়ন্তী কী করবা সেটা সে অনুধাবন করতে পারে। আর সেই সময় কবি তার সৃষ্টিকর্তার কাছে বসে আকুল আবেদন জানাবে তার পুনর্জন্ম যাতে বাংলাদেশে আর না হয়। এটা যে কী ধরনের এটার অর্থ, এটা তুমি তো ভালো বুঝবা, তুমি বাংলা সাহিত্যের অনেক কিছু বোঝো, অনেক লেখালেখি করো, অনেক লেখাও তোমার পড়েছি। কিছুদিন আগে তুমি মরক্কো থেকে একটা এটাও পড়ছি আমি তারপরে ওইটা তো তুমি বললা না, যেই ইয়ের সময় 2013-তে রানা প্লাজা যেদিন ভেঙে পড়লো, তোমার সেই কাগজটা আমার কাছে এখনো আছে, প্রথম আলোর সেই কাগজটা আছে। রানা প্লাজা ভেঙে পড়েছিল বোধহয় এপ্রিল মাসের 23-24 তারিখের দিন। তো সেই সময় তারপরে আমাকে ওই মাছরাঙ্গা টেলিভিশনের সাম্প্রদায়িক একটা সাম্প্রতিক একটা প্রোগ্রামতে রাত্রেবেলা আমি গেছিলাম, ধরে নিয়ে গেছিলাম। আমাকে তখন এমডি ছিলেন যিনি, সে আবার ডেইলি স্টার ছিল, সে ধরে নিয়ে গেছে। তারপর ওইখানে বসে আমি ইন্টারভিউ বললো যে এটা নাকি গেট নারায়ণ রেখে ভাইগা পড়ে, সেইটার উপরে তুমি লিখছিলাম। আচ্ছা, গেট নারায়ণ রেখে ভাইগা পড়ে। তা সেইখানে আমাকে জিজ্ঞাসা করেছিল এক প্রফেসর সাহেবকে জিজ্ঞাসা করে, খুব মানুষের মানে চারিত্রিক বৈশিষ্ট্য আমার কাছে এখনো টেপ করা আছে। তখন তো এই ইয়া ছিল না, তখন ছিল ওই যে বড় বড় ইয়াগুলো, কিছুই নাম ওইটা বড় বড় ইয়াগুলো, সেটা আমরা এগুলো সব ইয়া করে রাখছিল। ওই টেপগুলো ছিল না, আগে ছিল না, এটার মধ্যে জিজ্ঞাসা করতেছেন যে আচ্ছা প্রফেসর সাহেব, আপনি তো অনেক কিছু ভূমিকম্প সম্বন্ধে বললেন, এরকম করে একটু গলাটা ইয়া করলেন যে আমি তো গুলশান এলাকায় থাকি। তা আমি যখন বলছি আমি গুলশান এলাকায়, আমি বুঝা ফেলাম সে অনেক ওস্তাদ লোক। আমি আচ্ছা বলেন আপনি, যে এখানে অনেক ডিপ্লোম্যাটিক জোন আছে, অনেক কিছু আছে, এইখানে মাটির কি অবস্থা, ভূমিকম্প হলে কী হবে। আমি তখন চশমাটা খুললাম, আমার এখনও মনে হয় চশমাটা খুলে ইয়েতে বুঝে নিয়ে আমি একটু বুঝলাম, আমি একটু গলা, খুব ভালো প্রশ্ন আপনার প্রশ্ন, তবে আমি গুলশান এলাকায় থাকি, আমি এটা বলে দিছি। এবং এই কিশোর টিশোররা সব টেপ করছে, কয় যে আমি তবে আই এম অ্যাফ্রেইড, আপনার কোশ্চেন খুব ভালো, কিন্তু আই এম অ্যাফ্রেইড এই বাড়ি দ্বারা গুলশান ভূমিকম্প চেনে কিনা, ভূমিকম্প চেনে কিনা, এটা আমি আই এম অ্যাফ্রেইড। পরে আমাকে জিজ্ঞেস করছে তাড়াতাড়ি উত্তর, আমি এছাড়া কোনো উত্তর আছে কোথায়, ভূমিকম্প হলে কী হবে, এটা লোকছেন। এই হলো কথা, যে ফলে আবার অনেক কিছু দেখেছেন, আড্ডাবাজ লোক, এবং রাত্রেবেলা এই সমস্ত হইতেছে। আর তুই যে প্রশ্নটা করা কি বললা, তুমি কি প্রশ্ন করলা? আমি ওই রবীন্দ্রনাথের কথা থেকে, রবীন্দ্রনাথের কথা থেকে আমি বলতেছি যে বাংলাদেশের মানুষকে নিয়ে আমিও তারপর এটাও বলি যে রবি ঠাকুর আমাদেরকে ডুবে হয়ে গেছে, কারণ সবাই রাজায় রাজার রাজত্ব, আমরা সবাই রাজা, আমাদের এই রাজা রাজত্ব লিখে এখন আমরা সবাই রাজা হয়ে গেছি একদম। এভরিবডি, তুমি ইউ স্টার্ট টকিং টু এনিবডি, তুমি একটা পানের দোকানে বসে, যারা চাটা খাইতে দোকানে বসে একটু কথা উঠে পলিটিক্স, দেখবো তোমাকে পলিটিক্স সব শোনায় ফেলবে, যে এই হইতে যাচ্ছে, এই হইতে যাচ্ছে, এই সব সব বানানো একেবারে, কিন্তু তারা চিন্তা করতে পারে না। ফলে এই জিনিসটা খুব ক্ষতিকর আমাদের জন্য, আমরা জানি না। আমি বিলেতে দেখেছি সেই এত বছর আগে পড়াশোনা করার সময় তাদের তখন তো টেলিভিশন অন্যরকম ছিল, সেই ওখানকার লোকরা বুড়াবুড়ি বা একটা বয়স্ক দেখতাম যাচ্ছে টেলিভিশন নষ্ট হয়ে গেছে, একদম ইয়ে ডাকো, মেকানিকে ডাকো। আর আমাদের এখানে দেখবা উপরে থাপড়ায়, এটা করে সেটা করে, তাকে দিয়ে টেলিভিশন ঠিক করে। এই জিনিসগুলো তো আমাদের ঠিক না, প্রত্যেকেটা যার যার কাজটা তাকে করতে দাও, তাহলে আমরা ঠিক থাকবো একদম। আর আমরা রাস্তাঘাট এই সম্বন্ধে আরেকটা যেটা কথা তোমাকে আমি এমনি বলতে চাই নিজের থেকে, এই যে বিগত সরকারের পতনের পরে যে জুলাই আগস্ট, এটার উপরে আমি কথাও বলতে গেছিলাম, আমাকেও ডেকে নিতে চাই শ্বশুরে, আমি যাইনি পেশাগত ইয়েতে আমি যাইনি। কিন্তু এই যে যারা এত টাকা পয়সা নিয়ে টিয়ে গেল, ঠিক আছে, যা আমার হয়েছে আমি সেটা বলছি, নিয়ে গেছে, তারা এটাকে চুরি করা এত তো বলতেছো না, নিয়ে গেছে, লুট করছে, চুরি করছে, এদেরকে সামাজিকভাবে নিগৃহীত করো না কেন? এরা তো কয়েকদিন পরে দে উইল বি ওয়ান্স এগেইন দে উইল বি দ্য ভেরি পিউরিফাইড ম্যান অ্যান্ড কাম ব্যাক। সামাজিক নিগৃহীত করলো না কেন? আমরা এই ছাত্ররা, আমি তো একবার বলতে চাইছিলাম, এরা করলো না কেন? আমিও যদি হইতাম, আমাকেও সামাজিক নিগৃহীত করো। কীরকম তুমি? ওইটা স্যার আমাদের সমাজের সমস্যা হয়ে গেছে যে দুর্নীতির মাধ্যমে যারা অর্থ করেছে বা ক্ষমতাশালী হয়েছে, আমরা তাদেরকে সামাজিকভাবে অশ্রদ্ধা করি না। না অশ্রদ্ধা, আমি বলতে নিগৃহীত করলা না কেন, অশ্রদ্ধা করলা না কেন? কীভাবে করো তুমি? বলে কীভাবে করবেন? তাদের বাড়িঘর তো ভাইয়া ফেলছো, অনেক কিছু করছো না,
তুমি কোভিড হওয়ার সময় কী হয়েছে 2020 সালে যখন এপ্রিল মার্চ মাসে 20 তারিখে কোভিড লাগলো, সেই সময় কোভিড হওয়ার পরে তুমি এক এক এলাকায় আমরা ছবিতে দেখছি না যে মোহাম্মদপুরে বা বীরপুরের জায়গাতে লাল সালু টালু লাগায় টাগায় এখানে কোভিড খুব দেখছো না? তো তুমি নিগৃহীত করলো না কেন? যে এই বাড়িতে ডক্টর বসিরিয়া থাকে, সে এত তার টাকা চুরি করে নিয়ে গেছে, লাল দিয়ে লাগবে, নোবডি ক্যান ইরেজ ইট আউট, নোবডি ক্যান ইরেজ ইট আউট, করলা না কেন? তুমি করতেছো এরকমভাবে সামাজিক যাদেরকে ইয়া করতেছো। স্যার আপনি আরেকটা এবার শেষ প্রশ্ন, এটা আপনি বলেছেন যে আমি চিরকাল আশাবাদী মানুষ, অলওয়েজ, এখনো আশা দেখেন বাংলাদেশের? আমি আছি, আমি আমেরিকাতে 3টা ইউনিভার্সিটিতে ভিজিটিং প্রফেসর ছিল, অল্প দিন করে। আমি কোনোদিন থাকতে চাইনি। বিলাতে আমার প্রফেসর বলছিল যে তুমি এখানে, তুমি না বলছিলা 5 বছর থাকতে পারো, আমি 5 বছর ছুটি ডিগ্রি না হলে থাকতে পারি, কিন্তু আমি থাকবো না। আমি গেলে আই উইল বি ইয়াঙ্গার, আমি জুনিয়র হয়ে যাবো। আমি আমার বেগম সাহেব চেয়েছিলেন, কিন্তু আমি থাকতে চাই। যদিও আমার আমেরিকার ওইটা ছিল কি কয়েকটা গ্রিন কার্ড, ওটা আমার মেয়ে মারা যাওয়ার পর মেয়ের খুব ইচ্ছা ছিল। আমি ঠিক আছে, তার মায়ের 5 বছর হয়েছিল, আমি কোনোদিন থাকিনি, ফলে ওই গ্রিন কার্ড ফেলাই দিছি। কিন্তু দেশের থেকে ওই দেশ কোনোদিন ইয়ে হইতে পারে না। ব্রিজের দেশের এইখানে বসে আমি কি খারাপ করতেছি? আমি তো অনেক যথেষ্ট ভালো করতেছি। আই ফিল যা চেষ্টা করতেছি সমাজের জন্য, মানুষের জন্য, এটার জন্য। সবাই মিলে যদি চেষ্টা করি, একটাকে আপনি খুব মূল্যবান কথা বলেছেন, সবাই যদি তার নিজের কাজটা যেটা একদম কারেক্ট করে তাইলে হবে, কারণ কারেক্টলি করে এবং মানুষের অন্যটা প্রশংসা করে। আমি আমার ছাত্রছাত্রীরা আসে, তাদেরকে বলি তো, বাচ্চা দুষ্ট হবে, কোনোদিন দুষ্ট বলবো না, সে একটু চঞ্চল প্রকৃতির। খারাপ আর ভালো কি? কংক্রিট আমরা বলি কংক্রিট স্ট্রেংথ, কংক্রিট স্ট্রেংথ খুব ভালো, আর ইয়া খুব খারাপ। তার ন্যাচারালি হচ্ছে সে উইক ইন্টেনশন, ন্যাচারালি হচ্ছে তার উইক ইন্টেনশন। আমি কেন তাকে খারাপ বলবো? খারাপ তো একটা অন্য শব্দ। আমি কথা ক্লাসে বহুবার বলে, তোমার খেয়াল আছে কিনা জানি না, যে আমরা সবচেয়ে অসুবিধার হলো সেই যে রাজহাঁসের পেটের মধ্যে সোলার ডিম বাইরায়, তারপর জবকেরা ফালাইলা, 3 দিনের দিনই জবকেরা খাইয়ে ফালাইলা। এই বুঝছো তো রোগটা কোথার থেকে শুরু হয়েছে? এই সময় জায়গার থেকে শুরু। আমাকে আগে রাশাল, আমি তো রাশিয়াতেও গিয়েছি, রাশার এক প্রফেসর এখানে আসছিল বাংলা তালায়, সে আমার একদিন বলে, আমি আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, এই যে অঙ্কে তোমার মধ্যে যে এক গোয়ালা 500 দুধ কিনলো, আর মধ্যে 200 পানি মিশে এত করে বেচলো, তার কত লাভ? আমি বললাম ইটস এ প্রবলেম অফ প্রফিট অ্যান্ড লস। নো, বাট হোয়াই দ্য ম্যান হ্যাজ টু মিক্স ওয়াটার উইথ দ্য মিল্ক উইথ দ্য বাটার? আমি বললাম ইটস এ নো, হি কুড হ্যাভ সেড, তখন সে বলতেছে হি কুড হ্যাভ সেড যে 10 টাকা করে কিনা 12 টাকা বেচে কত লাভ তার। এগুলো কিন্তু বেশি ইয়াতে আসে। পড়াশোনা কোথায় কী লেভেলে পড়াশোনা করতেছি, এটা কিন্তু সমাজ ইয়ার মধ্যে আসে। এই যে এগুলো আজকালকার পড়াশোনার মধ্যে এটা নাই, আমি দেখেছি। বাসায় আমরা ইয়া করি আর কি। ঠিক আছে, তবু আপনার যে আশাবাদ, সেই আশাবাদ আমি নিরাশাবাদী লোক না, আমি সাংঘাতিক আশাবাদী লোক। হইতে হবে, বাট আদারওয়াইজ ইউ ক্যানট সার্ভাইভ। আই টেল ইউ, ওই যে একবার একটা কথা না, সবাই কি আমরা বদলে দেই, তোমরাই বোধহয় বলছিলাম, বদলে যাও, দ্যাট ওয়াজ এ ফ্যান্টাস্টিক ইয়ার। কিন্তু এটা নিয়ে আমাদের বক্তৃতা দেওয়া উচিত, যেখানে সেখানে বলা দরকার। সেই সুযোগ আমাদেরকে তো দাও না, তোমরা আমাকে দেয় না, আমাকে দেয় না। আমি দেখি তো বাবুজ ভাইয়ের সাথে আমার এত ভালো সম্পর্ক, তোমরা আছো, এই যে একটা বিয়ে করলাম, প্রথমত তো আমার তো দাওয়াত দিতে পারতাম। আমি তো মানে ভাবছি দাওয়াত দিবা, তারপরে যাই না যাই সেটা তো আমার ব্যাপার। অদূর আমি যেতে পারবো কি পারবো না সেটা তো আমার ব্যাপার, আমার শরীর কতটুকু কুলায়। বাট আই অলওয়েজ ট্রাই টু অ্যাটেন্ড। আমি কোনো সময় ইয়া করি না, মানে মিস করি না। যে বিয়ের দাও, তুমি যদি বিয়ের দাও তোমার মেয়ের, আমি মনে করবো যে আমাকে খুব আপন মনে করি, নিশ্চয়ই আমি যাবো, নিশ্চয়ই আমি যাবো, যা খাবো না টাবো না হয়তো কিছু না, কিন্তু যাবো। এইগুলো হচ্ছে যে একটা নিজের ইয়া বোধ, কত কিছু সমস্ত কিছু বোধ। এটা মানুষের জন্য এই সাইডটা যখন নষ্ট হয়ে যাচ্ছে, ইটস ভেরি ডিফিকাল্ট ফর আস। আর আমি জানি না আমরা কবে থেকে উত্তরণ হবে। সবাই বেশি চালাক হয়ে গেছে, এভরিবডি, এবং না বুঝা চালাক। চালাকের মধ্যে আবার আছে তো অনেক রকম, এটা জিনিয়াস। জামিল সাহেব, ডক্টর জামিল চৌধুরী জিনিয়াস। আমি জিজ্ঞাসা করি ছেলেমেয়েদেরকে, ওই জিনিয়াস শব্দের অর্থ কী? প্রতিভাবান। প্রতিভাবানের অর্থ কী? জিনিয়াস। প্রতিভাবান। আমি বাংলাটা কি, এটার একটু বাংলা শব্দ। প্রতিভার তো ইংরেজি তো জিনিয়াস, তা না? আমি বলি এটা একটু পইরা দেখো, ডিকশনারির মধ্যে ঢোকো। ঘটন অঘটন পটিয়সী। অঘটন পটিয়সী, অঘটন তুমি তো অঘটন পটিয়সী। যারা মাফিয়া তারা কি কম বড় জিনিয়াস? তারা এরকম দিনে চলতে, যারা ইয়াতে ফলে এই যে আমি
এই কোভিডের সময় থেকে শুরু হয়েছে। আমি উত্তম কুমার আর সুচিত্রা সেন ছাড়া সিনেমা দেখি না। আমি লিখে রাখছি 173টা সিনেমা দেখছি ইয়াতে আমি লিখে রাখছি। এবং আমি কি দেখি এখন জানো, আমি কয়েকটা সিনেমা বাইসে রাখছি, কি দেখি যে কোন সময় প্রেম হইল এবং কোন সময় প্রেমটাকে আবার ঘুরাই নিয়ে গেল আবার হচ্ছে, মানে নায়ক আজকাল তো ঢলো ঢলো প্রেম, এটা না আমি দেখি ওইখানে। এবং আমি দেখি যে যারা ডাইরেক্টর সাহেবরা বা যারা দে আর রিয়েলি ব্রিলিয়ান্ট লোক, মানে কীভাবে স্পেকটেটার যারা সিনেমা দেখতেছে তাদেরকে ইয়া করা যাবে। আমি নিজে দেখি, তুমি দু একটা সিনেমা আমি নাম করতে পারবো যে সাংঘাতিক রকমভাবে যে কোন সময় হচ্ছে হয় না মানে লাগে না। তার মধ্যে একটা যে ইয়া এলাহাবাদের উপরে একটা সিনেমা আছে উত্তম কুমার আর সুপ্রিয়ার, সাবরমতি দেখো তুমি, সাবরমতি দেখো তুমি, কি সুন্দর কোন সময় যেটা হচ্ছে হয় না লাস্ট সিন ছাড়া এইটা এগুলা এই ধরনের এগুলো তো পরে এরা তো ক্রিয়েটিভ লোক, নিশ্চয়ই এরা তো সাংঘাতিক লোক। আমরা তো পড়াশোনা করে যে আমরা তো অ্যাপ্লাইড সায়েন্সের লোক ভাই আছে, তারপরে হয়তো বা সাম্বনি খান জামিল সাহেব ছিলেন, জামিল চৌধুরী ব্রিলিয়ান্ট ম্যান, তার সাথে তুলনা কারো করা উচিত, সো ব্রিলিয়ান্ট। তো ফলে এই হচ্ছে আমার জীবন। তবে আমি ঠিক আছে স্যার, আমার কাছে লাগে যে আমরা শেষ করি এই জন্য যে জামিল রেজা চৌধুরী স্যারকে আমরা মিস করি আমি, কারণ স্যার আচ্ছা তুমি যেটা বলছিলা ওইটাই শেষ করে দিই। তারপর এখানে ইয়ার পরে তুমি একটা থার্ড পেজে না ফোর্থ পেজে প্রথম আলো পেপারটা আমার কাছে আছে, ওটা লিখছো। তো আমাকে ইয়া হলো রানা প্লাজার পরে, রানা প্লাজা পরে আমি লিখেছিলাম যে পাঁচটা, আমি বলতে আমি বলতেছি তুমি লিখছিলাম বলতে এপ্রিল মাসের 20-22-24 তারিখে রানা প্লাজা ভাঙে। তারপরে ওই যে একজন ইয়া করেছে যে একটা এরাউন্ডের দেওয়া ইয়ার দরকারি ইয়া হয়, তা আমি তো জানি না সেটা কিসের জন্য হয়েছে। তো আমিও বুয়েটে পড়েছি, আমার দুইজন শিক্ষকের কথা মনে পড়তেছে। একজন শিক্ষক হচ্ছে জামিল রেজা চৌধুরী, তার সাথে এই পড়ছি এটাতে এত পাইছি এই সমস্ত। আরেকজন শিক্ষক হচ্ছে ডক্টর সাহিবুজ্জামান বসুরিয়া, তার সেখানে মার্কটা কিছু লাগো নাই, তবে সে এই কথা বলে স্যারকে। আর সেই সময় ক্লাসে উনি এসে বলতেন কে বরিশালেরকে এটা এগুলো বলছে। এবং আপনারা হয়তো জানেন না অনেকে এখন, ওনার শ্বশুরবাড়ি কিন্তু বরিশাল। এই কথা দিয়ে শুরু করছিলাম, তখন আরও সুন্দর করে লিখছো। তার বেগম সাহেব আবার রাত্রে যে ওটা পড়ে শুনাইছি, আমি আইবিতে ছিলাম, স্যার আজকে তো খুব সুন্দর নিয়ে গেছি বলে। তা ফলে এগুলা হচ্ছে যে মানে এগুলা হচ্ছে মানুষের চিন্তা ভাবনা, তুমি কী চিন্তা করতে পারো। আমি তো এক্ষুনি পড়ে যেতে পারি, ইট ডাজন্ট ম্যাটার। আজকে আমাদের মাহবুবন্ডি মারা গেছে, প্ল্যানিংয়ের টিচার ছিল, আমার বন্ধু মানুষ, তোর জামাই টেলিফোন করছিল, আমি না আমার তো 1:30টার সময় যাইতে পারবো না, 1:30টার সময় আমার একটা ইন্টারভিউ আছে। তো ফলে এটা মানুষের ভালো চাওয়া ছাড়া তো খারাপ চাওয়ার কোনো স্কোপ নেই মানুষের, হওয়া উচিত না সেটা। এই জিনিসটা মানুষ বোঝে না, মানুষের ভালো চাওয়া ছাড়া খারাপ চাওয়ার কোনো উপায় নাই। এটা হচ্ছে খারাপ চাওয়া চিন্তা করা উচিত না কারো। তুমি সাহায্য এই যে আমি একদিন এখানে রাস্তায় কেএফসির সামনে ওই আমাদের ইঞ্জিনিয়ার ছিল, কিশোর ছিল, সব কী কারণে দিয়ে গেছি, তো এক বুড়ি আসলো দিয়ে খুব কান্নাকাটি করতেছে যে কোথা থেকে তার ব্যাগ নিয়ে গেছে গা পাশে, অনেক আগে প্রায় 2010, 11, 12 দিকে কেএফসির সামনে, তো আমাদের অফিস ছিল এখানে। তো আমি তাড়াতাড়ি পকেট থেকে 500 টাকা দিয়ে দিলাম। ওরা দুজনেই বললো স্যার এটা দেওয়া ঠিক না। আমি তো ডোন্ট টক, তুমি তো দলে দিছি, আমার আছে প্লেন্টি অফ, আমি দিছি, আমি বিশ্বাস করি যে সে ঠিক বুঝি, যদি না হয় সে তার ঠিক ইন্টারেস্টিং জিনিস। ওই ইঞ্জিনিয়ার যে স্কুলার থেকে পাস করছে সে একদিন বলছে আজকে খুব সাংঘাতিক কাহিনী হয়েছে। কী কাহিনী? আমি বাসা থেকে আসতে, তার এই বহুতপুরে গেলে বাসা আসতে দেখি যে কোথায় থেকে বসে রয়েছে এক ছেলে কাঁদতেছে, হঠাৎ আমার দেখে ওকে আরে ইয়া ভাই ইয়া স্যার করে ডাক দিছে। তাকে দিকে আরে ও কুয়েট থেকে পাস করছে, সে কুয়েটে পড়ে, তখন ওই ছেলে 7 না 8 পড়তো, ওকে পড়াইতো। দেখছে সে ছেলে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিয়েছে, তার ব্যাগ বুক লয়ে গেছে, তাকে সে টিকিট করে দিয়ে আসছে। এটা হতে পারে। তুমি না দিতে তুমি ক্রিটিসাইজ করবা কেন আমাকে যে স্যার দিয়েন না? এই জিনিসটা হওয়া উচিত। তুমি দাও না, তোমার মুক্ত আছে, তোমার অসুবিধা কি আছে? তুমি যদি থেকে তোমার যদি থাকবে না তুমি দিবা না, ইট ইজ সো সিম্পল। তোমার যদি তুমি অসমর্থ হও দিবা না, কিন্তু কেউ দিলে তাকে স্টপ করার কোনো বাধা একদম। তো আমরা এতক্ষণ আমার শিক্ষক এবং বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, প্রকৌশলী এবং বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন নিয়ে যিনি অনেক কাজ, যার অনেক অবদান আছে, সেই ডক্টর শামীমুজ্জামান বসুনিয়ার কথা শুনলাম। স্যার বলেছেন যে মানুষের সম্পর্কে ভালো চিন্তাটাই করতে হবে, খারাপ চিন্তা করার কোনো অবকাশই নাই। আমরা সেই বার্তাটা নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন।